নূর চলে গেল। ওরা তিনজন এখনো দাঁড়িয়ে আছে। আদি, এই মেয়ে শুধু আমাকে পানির ভয় দেখায় কেন? শিশির, রাখত ওর কথা। দেখিস এমন একসময় আসবে যখন ও নিজে তোকে পানি থেকে দূরে রাখবে। আদি, আমি বেঁচে থাকতে সেই দিন আসলেই হয়। শিলা, চল যাই। তাঁবুর ভিতরে আসতেই, আরে তোমরা এখানে কখন এলে? আদি আর শিশিরকে দেখে বলল, আদি স্যার, আপনি তো আমাদের আনলেন না, তাই আমরা নিজেই চলে এসেছি। স্যার, সে কি তোমরা আসবে তা তো আগে বলনি। বললে অবশ্যই সাথে নিয়ে আসতাম। তোমরা তো বাইরের না। আচ্ছা, যা হওয়ার হয়েছে। তোমরা আমাদের সাথেই থাকবে। আদি, না স্যার, আমাদের জন্য রুলস ব্রেক করার দরকার নেই। আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। শুধু আপনাদের সাথে ওকে ঘুরতে যাওয়ার অনুমতি দিলেই হবে। শিশিরকে দেখিয়ে বলল, স্যার, শুধু শিশির কেন? তুমিও আমাদের সাথে যাবে। আচ্ছা শোন সবাই, যেহেতু ঘুরতেই এসেছি তো দেরি করে লাভ নেই। তোমরা সবাই রেডি হয়ে নাও। এখনই আমরা নৌকা ভ্রমণে যাব। আজকের আবহাওয়াও ভালো আছে। সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যার যার মতো নৌকায় গিয়ে বসছে। নূর আর শিলাও বেরিয়ে এলো। শিশিরও রেডি। ওরা নৌকার দিকেই যাচ্ছে, হঠাৎ শিশির পেছনে ফিরে দেখে আদি দাঁড়িয়ে আছে। শিশির আদির কাছে আসলো। শিশির, কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল। আদি, নারে তোরা যা। আমি যাব না। তুই একা একা এখানে কি করবি? চল, তো কিচ্ছু হবে না, সবাই তো আছে। শিশির আদিকে নিয়ে এল। শিলা, কি হইছে ভাইয়া? আপনি যেতে চাচ্ছেন না কেন? আদি, কি করব? আমি ডাঙায় থাকতেই মানুষ আমাকে চুবাতে চায়। পানিতে গেলে না জানি কি করবে। নূরের দিকে তাকিয়ে, নূর, মানুষের তো আর খেয়ে দে কাজ নাই, বলে নূর নৌকায় উঠে গেল। শিশির, তুইও না। সব সময় ওর পেছনে লাগিস কেন? আদি, ভালো লাগে তাই। শিশির, হইছে, এবার চল। সবাই নৌকায় উঠলে নৌকা চলতে শুরু করল। ছাউনিওয়ালা নৌকা, বসারও ব্যবস্থা আছে। সবাই বসে আছে। নদীর পানি পাড়ের সবুজ মাঠ, পানির শব্দ, সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ। সবাই যার যার মতো উপভোগ করছে। শিলা আর শিশির বসে আছে ছাউনির ভেতরে। নূর নৌকার কোনো বসে হাত দিয়ে পানি ধরছে, আবার পা ডুবাচ্ছে। মাঝে মাঝে কচুরি পানা ভেসে আসছে, সেগুলি ধরছে। আদি দেখছে নূরের কাণ্ড। বাচ্চাদের মতো পানি নিয়ে খেলছে। বুঝলাম পানি ভয় পায় না, তাই বলে এত কিনারে যাবে? যদি হঠাৎ পড়ে যায়। ভাবতে ভাবতে আদি বসা থেকে উঠে নূরের কাছে গেল। আদি, এটা কি সুইমিং পুল নাকি পুকুর, যে এভাবে পানি নিয়ে খেলছ? যদি পড়ে যাও? স্রোত দেখছ কত বেশি। নূর, পড়ে গেলে সাঁতার কেটে উঠে আসব। আদি, এমনভাবে বলছো যেন তুমি সাঁতারে চ্যাম্পিয়ন। নূর, চ্যাম্পিয়ন না হই, জানি তো। মানুষের মতো সাঁতার না জেনে পানিতে ঝাঁপ দেই না। আদি, দেখ, পানির স্রোত অনেক বেশি। প্লিজ উঠে এসো। নূর, আপনার সমস্যা কি? নদীতে আসছি কি বসে থাকার জন্য? দাঁড়িয়ে বলল, আপনি ভিতরে গিয়ে বসে থাকেন, আমি এখানেই থাকব। আদি, দেখ, বোঝার চেষ্টা কর। আদি নূরের কাছে যেতেই নৌকা কোনো কিছুর সাথে জোরে ধাক্কা লাগল। নৌকাটা একপাশে একটু হেলে গেল।
আদি একেবারে কিনারে থাকায় পড়ে যেতে নিলে নূর আদিকে ধরে ফেলে। আদি এমনিতেই পানি ভয় পায়, হঠাৎ এমন হওয়ায় আর নূর ধরাতে আদি নূরকে আঁকড়ে ধরে। নূরও ধরতে গিয়ে এক প্রকার জড়িয়েই ধরে আছে আদিকে। সবাই বাইরে বেরিয়ে এল কি হয়েছে দেখার জন্য। সবার আসার শব্দে নূর আদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াল। মাঝি, আপনারা ভয় পাইয়েন না। নৌকা একটা গাছের সাথে ধাক্কা খাইছে। পাড়ের কোনো গাছ মনে হয় নদীতে পড়ছিল, সেইটাই নৌকার সামনে পড়ছিল। নূর ভেতরে চলে গেল। আদিও গিয়ে বসল। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় তাঁবুতে ফিরে এলো। সবাই একটু রেস্ট নিয়ে তাঁবুর ভেতরে বসে গল্প করছে। নূরের বারবার সেই কথাই মনে পড়ছে। নূর, লোকটা কি শুধু পরের কথা ভেবে বেড়ায়, নিজের কোনো খেয়াল নেই। যদি পড়ে যেত, এমনিতেই সাঁতার জানে না, কি হতো ভাবতেই কেমন লাগছে। শিলা, কিরে কি ভাবছিস? নূর, হুম, না কিছু না, চল বাইরে যাই। শিলা, এই রাতে বাইরে? বাইরে যেই অন্ধকার। নূর, ধুর, মাত্র ৮টা বাজে, এখানে কি বসে থাকতে আসছি? চলতো। শিলাকে জোর করে নিয়ে বেরুল নূর। দুজন হাঁটছে। ঠান্ডা বাতাস বইছে। চাঁদ এখনো পুরোপুরি তার আলো ছড়ায়নি। দুজন হাঁটতে হাঁটতে তাঁবু থেকে অনেকটা দূরে চলে এসেছে। হঠাৎ পেছনে থেকে কেউ নূরের হাতে ধরে টান দিয়ে পেছনে নিয়ে গেল। শিলা আনমনে হাঁটছেই। কিছুটা যেতেই পেছনে থেকে কেউ শিলাকে জড়িয়ে ধরল। নূর চিৎকার করতে যাবে, অমনি ওর মুখে চেপ ধরে লাইটার জ্বালালো আদি। আদি, আরে আমি। চিৎকার করো না। আদি এক হাতে নূরের মুখ চেপে ধরে রেখেছে, অন্য হাতে লাইটার জেলে ধরে রেখেছে। লাইটারের লালাভ আলোতে নূরকে এত সুন্দর লাগছে। আদি অপলক নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চোখের গভীরে আদি যেন হারিয়ে যাচ্ছে। নূর মুখ ছাড়তে বলছে, কিন্তু আদির কানে যেন কিছুই যাচ্ছে না। নূর, উম্মম, তাও আদি ছাড়ছে না। আদি হাতটা একটু হালকা করতেই নূর আদির হাতে কামড় দিয়ে ধরল। আদি, এতক্ষণে আদির হুঁশ হল। হঠাৎ কেউ ধরাতে শিলা চমকে গেল। শিলা, কে? শিশির, আমি। শিলা, এই অন্ধকারে তুমি এমনভাবে ধরলা কেন? আমি ভয় পেয়ে গেছিলাম। শিশির, ভয় কিসের? আমি ছাড়া আমার বউকে কে ধরবে? শিলার গালের সাথে গাল লাগিয়ে পেছনে থেকে ধরে আছে শিশির। শিলা, অন্ধকারে চিনলা কেমনে? শিশির, তোমাকে চিনব না? তা কি করে হয়? শিলা, হুম, ছাড়ো এবার। নূর দেখছে। শিশিরকে ছাড়িয়ে পেছনে ঘুরে দেখে নূর নেই। শিলা, নূর কোথায়? শিশির, ওই যে, ইশারায় দেখালো। শিলা, আদি ভাইয়ার সাথে ও কি করছে? শিশির, তোমার বান্ধবী ঝগড়া ছাড়া আর কিছু পারে? শিলা, আর তোমার বন্ধু কথা শেষ করার আগেই শিশির শিলার মুখ চেপে ধরে। শিশির, চুপ, ওরা ঝগড়া করুক, আমরা আজকে শুধুই ভালোবাসার কথা বলবো। চলো। শিশির শিলার চোখ ধরে সামনের দিকে হাঁটতে লাগল। আদি, অ্যাংরি বার্ড কামড়ো দেয়? আগে জানতাম না। নূর, এই, আপনি আমাকে এমনভাবে এখানে নিয়ে আসলেন কেন? আদি, এমনিতে তো অনেক পাকামো কর। এখন আমার বন্ধুটা এত কষ্ট করে আসছে বউয়ের সাথে একটু সময় কাটাবে, আর তুমি ওর বউটাকে দখল করে রাখছ। নূর, দেখুন। আদি, দেখছি তো।
আদি এখনো নূরের দিকে তাকিয়েই আছে। নূর, দেখাচ্ছি বলে ফু দিয়ে লাইটারের আগুনটা নিভিয়ে দিল। আদি, এটা কি করলা? নূর, ঠিক করেছি। আদি, আচ্ছা এখানেই দাঁড়িয়ে থাকব? চল কোথাও গিয়ে বসি। নূর, আপনার সাথে আমি যাব না। আদি, আচ্ছা যেও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাও। ডেঙ্গু বা ম্যালেরিয়া হলে আমাকে দোষ দিও না। বলেই আদি হাঁটতে শুরু করল। নূর, মশাই না, যদি সাপ আসে? তার চেয়ে ভালো ডাইনোসরটার সাথেই যাই। বেশি টালটি বালটি করলে কষে 2টা চড় দিয়ে দিব। ভেবেই নূর আদির পাশে গেল। আদি, কি হলো? এখন আসলা যে? নূর, আমার ইচ্ছা, যখন মন চায় তখন আসব। আদি, ঠিক আছে, চলো। শিশির শিলাকে নিয়ে একটা গাছের নিচে গিয়ে শিলার চোখ থেকে হাত সরাল। শিলা তো হা হয়ে আছে। শিশির চেয়ার টেনে শিলাকে বসিয়ে সামনের চেয়ারে শিশির বসল। গাছের নিচে ছোট একটা টেবিল, 2টা চেয়ার, আর 4টা বাঁশে 4টা হারিকেন ঝুলানো। টেবিলে 2টা প্লেট ঢেকে রেখেছে। শিলা, এগুলা কি? কখন করলা? শিশির, আদি করেছে। শিলা, সত্যিই? উনি পারেন? শিশির, আচ্ছা শুধু কথাই বলবে, খাবো না? শিলা, কি খাবো? শিশির, এই প্লেট থেকে ঢাকনা সরিয়ে। শিলা, খিচুড়ি আর ডিম ভুনা? কে রান্না করল? নিশ্চয় আদি ভাইয়া। শিশির, দুজন মিলে করেছি। আমাদের বিয়ের পর তোমাকে নিয়ে তো কোথাও বাইরে যাইনি। মনে কর এটাই আমাদের হারিকেন লাইট ডিনার। শিলার হাত ধরে বলল। শিলা, এখানে এত ভালো লাগছে, যেটা কোনো 5 স্টার হোটেলেও লাগত না। নূর, আর কত হাঁটব? এতক্ষণে তো বাসায় পৌঁছে যেতাম। বিড়বিড় করে বলছে নূর। আদি, কি বলছো? বিড়বিড় করে। নূর, কিছুই না। আচ্ছা কোথায় যাচ্ছি? আদি, চলে আসছি, আসো বসো। ধান ক্ষেতের সাইডে ছোট একটা মাচা বানানো। আদি বসল। নূরও পাশে বসল, যদিও অনেকটাই ফাঁকা আছে দুজনের মধ্যে। নূর, এতখানি হেঁটে এখানে বসতে আসছেন? আদি, দেখোই না। নূর সামনে তাকিয়ে হা হয়ে আছে। আবছা চাঁদের আলো, সামনে ধানের ক্ষেত আর অনেক জোনাকি পোকা উড়ছে। অন্ধকারে জোনাকি পোকার আলো মনে হচ্ছে আকাশ নিচে নেমে এসেছে। অন্ধকারে জোনাকি পোকা তারার মতো জ্বলছে। নূর যদিও অনেকবার গ্রামে গেছে, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেনি। নূর চুপচাপ শুধু দেখছে। আদি, কি হলো? অ্যাংরি বার্ড, কিছু বলছো না যে? নূর, দেখছি, এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। আদি, তো হাঁটাটা সফল হলো? নূর, হুম। দুজন বসে আছে, কেউ কিছুই বলছে না। নূর বসে পা দুলাচ্ছে। হঠাৎ বলে নূর মাচার উপরে উঠে আদির কাছে চলে গেল। আদির বুকের সাথে নূরের পিঠ লেগে আছে। নূরের এক হাত আদির হাতের উপরে, অন্য হাতে নূর আদির শার্টে শক্ত করে ধরে আছে। বাতাসে নূরের চুল আদির মুখে বাড়ি খাচ্ছে। একে তো এমন একটা পরিবেশ, তার উপর মনের মানুষটা এত কাছে। মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক। আদির খুব মন চাইছে নূরের চুলের ঘ্রাণ নিতে, নূরের ঘাড়ে ভালোবাসার পরশ এঁকে দিতে। আদি যেন কোনো নেশায় পড়ে যাচ্ছে। আদি নূরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে আবার থেমে গেল। আদি, কি ব্যাপার? মেয়েটা এমনভাবে কাছে আসলো কেন?
ভূতে ধরে নাই তো? এই ভূতে ধরছে। নূর নূর ঝট করে আদির কাছ থেকে সরে বসল। না, আমার পায়ে কিয়েন লেগেছে। আদি, কই দেখি। আদি নূরের পা ধরতে গেল। নূর, আরে পায়না, নিচে দেখেন। পাটা সরিয়ে নিয়ে আদি ফোনের টর্চটা জ্বালিয়ে নিচে তাকিয়ে দেখে। আদি ফোনের টর্চটা জ্বালিয়ে নিচে দেখে হাসতে লাগল। নূর, পাগল হয়ে গেল নাকি? মনে মনে, হাসছেন কেন? আদি, দেখো কি তোমার পায়ে লেগেছিল। নূর একটু ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখে একটা ব্যাঙের বাচ্চা নূরের জুতার উপর বসে আছে। আদি, তুমি ব্যাঙ ভয় পাও? নূর, আমি কি অন্ধকারে দেখছি? ব্যাঙ নাকি? আদি, এখন তো দেখছ। আচ্ছা, চল, অনেক দেরি হয়ে গেছে, ফিরে চলো। নূর, আমি যাব না। আদি, কি? যাবা না মানে? তুমি কি সারারাত এখানে থাকবা? নূর, আমি নিচে নামব না। নূর পা উপরে তুলে গুটিসুটি হয়ে বসে আছে। আদি, নিচে নামবে না কেন? না নামলে যাবে কিভাবে? নূর, আমি শুনছি যেখানে ব্যাঙ থাকে সেখানে সাপও থাকে। আমি নামব না। আমাকে যদি সাপে কাটে? আদি, আমিও তো নিচে দাঁড়িয়ে আছি, আমাকে তো কাটছে না। নূর, ডাইনোসরকে সাপে কাটে না। আদি, আচ্ছা, অ্যাংরি বার্ডকে বুঝি খুব কাটে? নূর, আমি জানি না, তবে আমি নামব না। আদি, তাহলে কি এখানেই থাকবা? দেখ, ওই বাচ্চা ব্যাঙের মা বাবা দাদা দাদি পরিবারের সবাই হয়তো কাছেই কোথাও আছে। এত ছোট বাচ্চাটাকে তো আর একা ছাড়েনি। তো তারা সবাই আসার আগে চলে যাই। নূর, দেখুন, আপনি আমাকে ভয় দেখাবেন না। ভয় তোতলাছে নূর। আদি, আমি ভয় দেখালাম কোথায়? সত্যিটা বলছি। আচ্ছা, আমি তো আছি, চল, কিচ্ছু হবে না। আদি হাত বাড়ালে নূর আরেকটু পিছনে চলে যায়। আদি, আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, অন্তত জুতাটা পর। নূর, না, ওইটাতে ব্যাঙ আছে। আদি জুতা হাতে নিয়ে লাইট দিয়ে দেখালো। আদি, দেখ, কিচ্ছু নাই, এবার পরো। বলেই আদি নূরের পায়ে জুতা পরিয়ে দিচ্ছে। নূর, এই, আপনি আমার পা ধরছেন কেন? আদি, তোমার কাণ্ড দেখে তোমাকে সালাম করতে মন চাইছে। নূর, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আদি, টাকা লাগবে না, শুধু চল। নূর, বললাম না যাব না। আদি ফোনটা পকেটে রেখে শার্টের হাতাটা ফোল্ড করে। আদি, এত রাতে তোমাকে এখানে রেখে যাওয়া বা এখানে সারারাত থাকা কোনোটাই সম্ভব না, তাই বাধ্য হয়েই করতে হচ্ছে। বলেই আদি নূরকে পাঁচকোলে নিয়ে হাঁটতে শুরু করল। নূর আদির বুকে মারতে শুরু করল। হাত পা ছটফট করতে লাগল। নূর, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আদি, দেখ, তুমি এমন করলে আমি কিন্তু তোমাকে নামিয়ে দিব। পরে ব্যাঙের পরিবারের সাথে দেখা হলে আমার কোনো দোষ নেই। বলেই আদি নূরকে নামিয়ে দিতে নিলে। নূর, এই না, না, প্লিজ, নামাবেন না, ভয় পেয়ে। আদি, তাহলে চুপ করে থাকো। নূর, গুন্ডা কোথাকার, সুযোগ পেয়ে আমাকে কোলে নেওয়া। একবার তাঁবুতে ফিরি, দেখাচ্ছি মজা। নূর চুপ করে আছে, তবে মনে মনে বকছে আদিকে। আদি, আচ্ছা, বসেই তো আছো, ফোনের টর্চটা একটু ধরো, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। নূর, পারব না। আদি, না ধরলা, পড়ে গেলে আমাকে বলো না।
নূর, ধরছি, রেগে বলল। নূর টর্চটা ধরতে যাবে অমনি আদি বলল, আদি, থাক, লাগবে না, তোমার কাজ চাঁদ করে দিছে। নূর, কি? আদি, দেখ, চাঁদ থেকে মেঘ সরে গেছে। নূর তাকিয়ে দেখে সত্যিই তো, চাঁদ মেঘের আড়ালে ছিল, তাই অন্ধকার ছিল। মেঘ সরে গেছে, চাঁদ তার সব আলো যেন নিংড়ে দিচ্ছে। চারদিকে চাঁদের আলোতে থই থই করছে, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আদি নূরের দিকে তাকিয়ে আছে, চাঁদের মিষ্টি আলোতে নূরকে আরো মিষ্টি লাগছে। আদি হাজার চেষ্টা করেও চোখ সরাতে পারছে না। হঠাৎ কিছুর সাথে লেগে আদি পড়ে যেতে নিলে নূর ভয়ে আদির বুকে মুখ গুজে দেয়। আদি ঠায় দাঁড়িয়ে আছে। নূর এক হাতে শক্তকরে আদির গলা পেঁচিয়ে অন্য হাতে পেছনে আদির শার্টে খামচে ধরে। নূরের গরম নিঃশ্বাস আদির বুকে লাগছে। আদির হার্টবিট আরো ফাস্ট হয়ে যাচ্ছে। এক অজানা অনুভূতি কাজ করছে। আদি আরো শক্তকরে নূরকে ধরে আছে। আদির হার্টবিট নূর স্পষ্ট শুনতে পাচ্ছে। নূর, এ কি সত্যিই ডাইনোসর নাকি? মানুষের হার্টবিট এত ফাস্ট হয়? মনে হচ্ছে হার্ট বাইরে চলে আসবে, মনে মনে ভাবছে নূর। নূর মুখ তুলে দেখে আদি ওর দিকে তাকিয়ে আছে। নূর আদির গলা ছেড়ে দিয়ে নামতে চাইছে আদির কোল থেকে। আদি তাকিয়েই আছে। নূর, আমি নামব। আদি। নূর, কানে শুনে না নাকি? এই আমি নামব, চেঁচিয়ে বলল। আদি, হ্যাঁ। নূর, নামান আমাকে। আদি, হ্যাঁ। ও আদি নূরকে নামিয়ে দিল। হাঁটতে হাঁটতে কখন যে তাঁবুর কাছে চলে এসেছে খেয়ালই করেনি। এসে দেখে শিলা আর শিশির দাঁড়িয়ে আছে। শিশির, কিরে, কোথায় ছিলি তোরা? আদি, সামনেই। শিশির, আচ্ছা শিলা, তোমরা তাঁবুতে যাও, আমরাও যাই, অনেক রাত হয়েছে। শিলা, আদি ভাইয়া। থ্যাঙ্কস। আদি, থ্যাঙ্কস কেন? শিলা, সবকিছুর জন্য। আদি একটা হাসি দিয়ে চলে গেল। নূর আর শিলাও তাঁবুর দিকে আসছে। নূর, ওই চামচি, আমাকে ওই ডাইনোসরটার কাছে রেখে কই গেছিলি? শিলা, তাঁবুতে চল, সব বলতেছি। শিশির এসে শুয়ে পড়েছে। আদি দোকানের সামনে রাখা বেঞ্চটায় শুয়ে নূরের কথা ভাবছে। মেয়েটাকে যত দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছি। ও কাছে থাকলে সবকিছু এত ভালো লাগে কেন? আজ যখন ও এত কাছে আসলো তখন কেন মনে হচ্ছিল সময়টা থেমে যাক। এভাবেই ওকে বুকে নিয়ে কাটিয়ে দেই সারাটা জীবন। ও কি আমার ভালোবাসা কোনো দিন বুঝবে না? আমার মন বলে ও আমাকে ভালোবাসে। আমার মন কি তাহলে ভুল? আমার ভালোবাসাটা কি একতরফা? এসব প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। ভাবতে ভাবতে আদি ওখানেই ঘুমিয়ে পড়ল। শিলা নূরকে সব বলল। নূর তো শুনে অবাক। নূর, এখানে ডিনার, তাও আবার রোমান্টিক? শিলা, সব আদি ভাইয়ার জন্যই হইছে। আমি আজকের কথা জীবনেও ভুলব না। আচ্ছা, এত সময় তোরা একসাথে ছিলি, কি করছিস এতক্ষণ? নূর, কি করব? শিলা, না কোনো প্রেমের গল্প বা ভালোবাসার কথা হয়নি? নূর, আমার মাথা এখনো খারাপ হয়নি যে ওই গুন্ডাটার সাথে প্রেমের গল্প করব। শিলা, নূর, তুই কি সত্যিই ওনাকে ভালোবাসিস না? নূর, জানি না। শোন, তুই তো তোর বরের সাথে রোমান্টিক ডিনার করে আসছিস। আমি তো বাতাস ছাড়া কিছুই খাইনি। আমি খেয়ে আসি, বলেই নূর উঠে চলে গেল।
সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আদির। উঠেই বাইক নিয়ে চলে গেল। আজকে ওদের শেষ দিন, আজকে আশেপাশে ঘোরাঘুরি করে ক্লকে সকালে চলে যাবে। আবহাওয়া বৈরী থাকার কারণে নদীতে যেতে দেওয়া হয়নি কাউকে। প্রায় সবাই শহরের, তাই গ্রামটা সবাই ভালোই উপভোগ করছে। নূরকে নিয়ে শিলা শিশিরের ওখানে গেল। দিনের বেলা দোকান খোলা, তাই শিশির পেছনের দিকে বসে আছে। শিলা শিশিরের পাশে বসল। শিলা, কি গো, দুপুর হয়ে যাচ্ছে, তুমি একবারও গেলে নাই? শিশির, আর বলো না, আদিকে সকাল থেকেই দেখছি না। রাতেও ভেতরে শোয়নি, ফোনেও পাচ্ছি না। কোথায় গেল? শিলা, চিন্তা করো না, গেছে হয়তো কোনো কাজে, চলে আসবে। নূর দাঁড়িয়ে আছে, হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হল। নূর বৃষ্টি দেখে দৌড়ে গিয়ে ভিজতে লাগল। শিশির আর শিলা গাছের নিচে এসে দাঁড়াল। নূর দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে। শিশির, যাও তুমিও ভিজো। শিলা, না, বৃষ্টির পানিতে আমার ঠান্ডা লেগে যায়। হঠাৎ কারো শব্দে নূর চোখ খুলে তাকিয়ে দেখে গ্রামের কিছু বাচ্চা বৃষ্টিতে খেলছে। নূরও ওদের কাছে গেল। শিশির এখনো আদির ফোন ট্রাই করছে। শিলা, মেয়েটা মাঝে। শিশির তাকিয়ে দেখে নূর বাচ্চাদের সাথে বৃষ্টিতে দৌড়াচ্ছে। নূর দৌড়াচ্ছে আর বাচ্চাগুলো নূরের পেছনে দৌড়ে আসছে। নূর দৌড়ে এসে ধারাম ধাক্কা খেল। তাকিয়ে দেখে আদি। আদি নূরের দিকে তাকিয়েই আছে। বৃষ্টির পানি নূরের চোখ মুখ ঠোঁট বেয়ে পড়ছে। নূর আদিকে দেখে একটু লজ্জা পেয়ে গেল। নূর চলে যেতে নিলে আদি পেছনে থেকে নূরের হাত ধরে ফেলে। নূর পেছনে ফিরতেই দেখে আদি হাঁটু গেড়ে বসে আছে। আদি একগুচ্ছ পদ্মফুল নূরের দিকে এগিয়ে দিয়ে, জানি না ভালোবাসা কাকে বলে, তবে এটা জানি, তোমাকে দেখার পর থেকে আমার মনটা আর আমার মাঝে নেই। তোমাকে একদিন না দেখলে মনে হয় আমি পাগল হয়ে যাব। তোমার চোখের গভীরতায় আমি ডুবে যেতে চাই। বাকি জীবনটা আমি তোমাকে ভালোবেসে কাটাতে চাই। কাউকে দেখে মনে এমন অনুভূতি হয়নি যেমনটা তোমাকে দেখে হয়েছে। আমার বাকি জীবনটা তোমাকে ভালোবেসে কাটানোর অধিকার কি আমাকে দিবে? উঠুন। নূর আদির হাত ছাড়িয়ে বলল। আদি উঠে দাঁড়াল। আদি নূরের সামনে দাঁড়িয়ে আছে। ফুলগুলো এখনো আদির হাতেই। নূর, এসব কেন করছেন? কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? কেন বুঝতেছেন না আপনি? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমাকে আর বিরক্ত করিয়েন না, প্লিজ। আদি অবাক হয়ে নূরের দিকে তাকিয়েই আছে। বিরক্ত কথাটা আদির কলিজায় লেগেছে। আদি, আমি তোমাকে বিরক্ত করছি? আমার ভালোবাসা তোমার কাছে বিরক্তির কারণ? আমি তো তোমাকে ভালোবাসি, আর ভেবেছি তুমিও আমাকে। নূর, বাসি না, আমি আপনাকে ভালোবাসি না। আদির কথা শেষ হওয়ার আগেই নূর বলল। আদি, তাহলে কি আমার মন ভুল বলেছে? নাকি আমার ভালোবাসায় কোনো কমতি আছে? আমার মন ভুল হতে পারে না। তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখছি। বল, তুমি দুষ্টুমি করছো? নূর, আমি কোনো দুষ্টুমি করছি না, প্লিজ। আপনি চলে যান এখান থেকে। আদি, ঠিক আছে, আমি তোমাকে আর বিরক্ত করব না। তোমার সামনে কখনো আসব না। আমার ভালোবাসায় কোনো কমতি ছিল যার কারণে আমি তোমার মন উঠে পারিনি। চিন্তা করো না, আমি আর তোমাকে কষ্ট দিব না। শুধু তুমি ভালো থেকো। আদি ফুলগুলো ওখানেই ফেলে চলে গেল।
শিশির আর শিলা এতক্ষণ দূর থেকে দেখছিল। শিলা এবার নূরের কাছে এলো, পেছনে শিশিরও। শিলা, কি করলি এটা? নূর, কি? শিলা, আমি কি বলছি তুই তা ভালো করে বুঝতে পারছিস। নূর, ভুল কি বলছি? আমি ওনাকে ভালোবাসি না। শিলা, আর কত নিজের ফিলিংসগুলোকে ইগনোর করবি? তুই ওনাকে ভালোবাসিস। কেন মিথ্যা বলছিস? তুই সবাইকে মিথ্যা বলতে পারলেও নিজের মনের কাছে পারবি না। তোর মনকে জিজ্ঞেস কর, উত্তর পেয়ে যাবি। নূর, সর তো, আমার ভালো লাগছে না, বলে নূর চলে যেতে নিলে শিলা নূরের হাত ধরে আটকায়। শিলা, আমার কথা শেষ হয়নি। তুই কিসের ভয় না করছিস? তোর বাবা ভাইয়ের ভয়। তুই তো আমাকে বলেছিলি ভালোবাসলে সাহস রাখতে হয়। নূর, আমি কাউকে ভয় পাই না। শিলা, তুই ভালোবাসাকে ভয় পাস। এমন ভালোবাসার মানুষ খুব কম মানুষের ভাগ্যে মিলে। তোর কাছে নিজে থেকে ধরা দিচ্ছে আর তুই তাকে এমনভাবে অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছিস কেন? তুই অনেক বড় ভুল করছিস। সারা জীবন পছতালেও এর মাসুল দিতে পারবি না। এখনো সময় আছে নূর, তোর ভালোবাসা বুঝে নে। শিশির, তুমি শান্ত হও। শিলার দম আটকে আসছে। রেগে গেলে এমনি হয় ওর। শিলা, বলতে দাও আমাকে। ও কেমন মানুষ যে নিজের মনের কথাটা বুঝে না। শিশির, তুমি চল বলে শিশির জোর করে শিলাকে নিয়ে গেল। নূর চুপ করে শুধু শুনেই গেছে। হঠাৎ ওর চোখ পড়ল ফুলগুলোর দিকে। নূর সেখানেই বসে পড়ল, ফুলগুলো হাতে নিয়ে ভাবতে লাগল। আমি জানি উনি আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি তো ওনাকে এত ভালোবাসতে পারছি না। তবে কেন ওনার চলে যাওয়াটা আমাকে এত কষ্ট দিচ্ছে? ওনাকে আর দেখতে পাবো না ভাবতেই বুকের ভেতরটা কেন মোচড় দিয়ে উঠছে। কেন ওনার পাগলামি দুষ্টুমি এত ভালো লাগে? তাহলে কি শিলার কথাই ঠিক? নূর কাঁদছে। আমি কি সত্যিই ওনাকে ভালোবাসি? ভেবে নূর চোখ বন্ধ করতেই আদির হাসি মুখটা ভেসে উঠল। অজান্তেই নূরের মুখে হাসি ফুটে উঠল। হঠাৎ আদির চলে যাওয়ার কথা মনে পড়তেই নূর উঠে দৌড় দিল। দৌড়ে রাস্তার কাছে এসে দেখে একটা বাস চলে যাচ্ছে। শহরে যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে। আশেপাশে তাকিয়ে দেখল নূর, কোথাও আদিকে দেখা যাচ্ছে না। নূর সেখানেই বসে পড়ল। ফুলগুলো বুকে নিয়ে নূর কাঁদতে লাগল। কিছু সময় পর নূর উঠে চলে আসতে নিলে হঠাৎ রাস্তার ওপর পাশে তাকিয়ে থেমে গেল। ভালোভাবে তাকিয়ে দেখে আদি দাঁড়িয়ে আছে। নূর চোখ মুছে এগিয়ে যেতে নিলে আদি হাতে ইশারায় না করল। নূর থেমে গেল। আদি এগিয়ে আসছে। রাস্তার মাঝে আসতেই বড় একটা ট্রাক একেবারে আদির সামনে চলে এলো। জোরে কিছুর শব্দ হতেই নূর ভয়ে দুহাতে চোখ ধরে ফেলল। নূরের হার্টবিট যেন বন্ধ হয়ে যাচ্ছে। চোখ খোলার সাহস পাচ্ছে না নূর। হঠাৎ হাতে কারো স্পর্শ অনুভব করল। তাও নূর চোখ খুলছে না। অ্যাংরি বার্ড কথাটা শুনেই নূর হাত সরিয়ে চোখ খুলল। আদি, তোমার ভালোবাসা না পেয়ে মরব না। অ্যাংরি বার্ড কিছুক্ষণ তাকিয়ে থেকে নূর ঠাস করে এক চড় মেরে দিল আদির গালে। আদি আউস গালে হাত দিতে গেলেই নূর ঝট করে জড়িয়ে ধরল আদিকে। নূর, এমন কেউ করে? কেন সবসময় এমন করেন? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? আদি, তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। নূর, তাহলে চলে যাচ্ছিলেন কেন? আপনি বুঝেন না? সব কথা কি মুখে বলতে হয়? আদি, বুঝি বলেই তো যেতে পারিনি। আমি জানতাম তুমি আসবে। আর যদি না আসতে, সত্যিই মরে যেতাম।
নূর আদির বুক থেকে উঠে আদির মুখ চেপে ধরল। নূর, এমন কথা আর কখনো বলবেন না। আদি, আচ্ছা, বলবো না। নূরের হাতে একটা চুমু দিয়ে বলল, তুমি এটা বলো, এত দূর কষ্ট করে আসছো কি শুধুই আমাকে মারার জন্য? যেটা বলতে আসছো সেটা তো বল। নূর, কি বলবো? আদি, আই লাভ ইউ। নূর, ধ্যাতো পারবো না। লজ্জা পেয়ে মুখ নিচে নামিয়ে বলল। আদি, তাহলে আমি বরং চলেই যাই। আদি চলে যেতে নিলে নূর আদির হাত ধরে ফেলে। আদি পেছনে ঘুরে নূরকে সামনে দাঁড় করিয়ে নূরের গালে ধরে একটু কাছে এসে নূরের কপালে আলতো করে চুমু দেয়। নূর লজ্জায় আদির বুকে মুখ লুকাল। আদিও এবার নূরকে তার বাহু ডোরে আবদ্ধ করে রাখল। পাশ থেকে শিশির আর শিলা এসে ওদের জড়িয়ে ধরল। শিলা, আমরাও আছি। শিশির, অবশেষে গুন্ডার প্রেম শুরু হতে যাচ্ছে। সন্ধ্যায় সবাই গোল হয়ে বসে গল্প করছে। শিলা, শিশির আর নূর পাশাপাশি বসে আছে। সবাই যার যার মতো গল্প, গান, কবিতা, জোকস শোনাচ্ছে। সবাই শুনছে। নূর হঠাৎ পাশ ফিরতেই দেখে আদি পাশে বসা। ঘুরতে ঘুরতে নূরের পালা এসে পড়ল। নূর, না না, আমি কিছু পারি না। শিলা, সত্যিই ও কিছু পারে না। ওর বদলে ওর পাশের জন কিছু করুক। শিশির, আদি কিন্তু ভালো গান গাইতে পারে। আদি, ধুর, কি বলছিস? ভার্সিটিতে থাকতে মাঝে মধ্যে একটু গাইতাম, কতদিন গাই না। শিশির, তাতে কি, এখানে তো আমরাই, কোনো কম্পিটিশন তো আর না। আদি একটু চিন্তা করে গাইতে শুরু করল। মেরে হাত মে তেরি হাত হো, সারি জান্নাতে মেরি সাথ হো, তুম जो पाछ हो फिर क्या ए जहा, তেরি পেয়ার মে হুয়া ও ফানা। সবাই তালি দিতে লাগল। নূর তো হা হয়ে শুনল। নূর শিলাকে বলল, নূর, এই ডাইনোসর গানও জানে? শিলা, চুপ, গানটা কিন্তু তোর জন্য ছিল। নূর, বলছে তোরে? শিলা, বলছে তো। তোকে বলে নাই? দেখ, তোকে কিন্তু আমি বাঁচায় দিলাম। এখন বেশি কথা বললে সবাইকে বলে দিব যে তুইও গান জানিস। বলবো? নূর, বল। আমিও বলে দিব যে তুই নাচতে পারিস। শিলা, আমি সবার সামনে নাচব? নূর, তো আমি সবার সামনে গাইব? শিলা, কারো কিচ্ছু করতে হবে না। আদি নূরের হাতটা ধরল। হঠাৎ ধরায় নূর চমকে উঠল। আদি নূরের কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, অ্যাংরি বার্ড, তোমার গানটা বাকি রইল। নূর আদির দিকে তাকাল। দুজনই দুজনের দিকে তাকিয়ে আছে। শিলা ওদের এইভাবে দেখে দুষ্টুমি বুদ্ধি এলো ওর মাথায়। শিলা একটা পাথরের টুকরো নূরের দিকে ছুঁড়ে মেরে নূরকে বলল, নূর, ব্যাং। নূর এক চিৎকার দিয়ে লাফিয়ে পড়ল আদির উপর। হঠাৎ এভাবে পড়াতে আদি টাল সামলাতে না পেরে শুয়ে পড়ল। আর নূর আদির বুকের উপর। নূর ভয়ে চোখ বন্ধ করে দুই হাতে আদির শার্টে খামচে ধরে মুখ লুকিয়ে রেখেছে আদির বুকে। আদি বোকার মতো শুয়ে আছে, বুঝতেই পারছে না কি হচ্ছে। আদি নূরকে আস্তে করে বলল, অ্যাংরি বার্ড, সবাই দেখছে। নূর মাথা তুলে নিজেকে আদির বুকে দেখে লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি উঠে শিলার পাশে গিয়ে দাঁড়াল। শিলা, কেমন লাগলো? নূর, তার মানে তুই? চামচি, দাঁড়া, আজকে তোর খবর আছে। বলতেই শিলা দৌড় দিল পেছনে, নূরও দিল দৌড়। সকালে ঘুম থেকে উঠে নূর তাঁবুর বাইরে বেরিয়ে পা রাখতেই দেখে ফুল দিয়ে লেখা, গুড মর্নিং অ্যাংরি বার্ড। দেখেই নূরের মুখে হাসি ফুটে উঠাল। ফ্রেশ হয়ে তাঁবুর ভিতরে ঢুকতে যাবে অমনি দেখে তাঁবুর দরজায় একটা কাগজ আটকানো।
হাতে নিয়ে দেখে লেখা, দোকানের কাছে আসো। নূর চেঞ্জ করে দোকানের কাছে গিয়ে দেখে কেউ নেই। আশেপাশে দেখতে লাগলো, হঠাৎ পেছন থেকে আদি বাইক এনে থামালো। আদি, উঠো। নূর, এত সকালে কোথায় যাব? আদি, আগে উঠোই না। নূর উঠে বসল। আদি বাইক স্টার্ট দিল। বাইক চলছে। সকালের ঠান্ডা বাতাস ভালোই লাগছে। নূর এমনি না ধরেই বসে আছে। রাস্তা যদিও ভালোই, তাও মাঝে মাঝে একটু ঝাঁকি লাগছে। আদি, আমার পিঠে মুখো নাই। যে তোমাকে কামড় দিবে, তুমি ধরতে পারো। নূর কিছুটা লজ্জা পেয়ে হালকা করে ধরল আদির কাঁধে। হঠাৎ নূরের চোখ পড়ল বাইকের আয়নার দিকে। একটা আয়না ভাঙা। আবার কেমন চেনা চেনাও লাগছে। নূর, আচ্ছা, আপনার বাইকের একটা আয়না ভাঙা কেন? আদি, কারণ এই আয়নাটা কারো কথা মনে করিয়ে দেয়। নূর, তার মানে? আদি, জি ম্যাডাম, এটা আপনারই ছোঁয়া। সেদিন আয়নার সাথে সাথে আমার মনের পাথরটাও আপনি ভেঙে দিয়েছিলেন। নূর, এতদিনেও ঠিক করেননি কেন? আদি, এটা দেখলে তোমার কথা মনে হয়। মনে হয় তুমি সাথেই আছো। আদি বাইক থামিয়ে নূরকে নামতে বলে নিজেও নামল। নূর আশেপাশে দেখছে। আদি নূরের চোখ ধরে নিয়ে যেতে লাগল। কিছুটা যাওয়ার পর আদি থেমে নূরের চোখ ছেড়ে দিয়ে নূরের পাশে দাঁড়াল। নূর চোখ খুলে তো অবাক। এত সুন্দর একটা দৃশ্য। একটা বড় পুকুর, তার চারদিকে নারিকেল সুপারির গাছে ঘেরা। ঘাট বাঁধানো পুকুরে অজস্র পদ্মফুল ফুটে আছে। আর পাড়ের দিকটায় যেন কেউ ঘাসের গালিচা বিছিয়ে রেখেছে। সকালের সোনা রোদে পানি চিকচিক করছে। এত সুন্দর জায়গাটা যে সারাদিন কাটানো যাবে। আদি নূরকে নিয়ে ঘাটার সিঁড়িতে বসল। নূর, এত সুন্দর সুন্দর জায়গা আপনি কিভাবে খুঁজে পান? আদি, মানুষে সৌন্দর্য খুঁজতে বিভিন্ন দেশে যায়। অথচ আমাদের দেশে কত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে তা আমরা জানি না। একটু চোখ বুলালেই আমাদের আশেপাশেই এমন মনকাড়া দৃশ্য পাওয়া যায়। নূর, মানুষটার চিন্তাধারা কত সুন্দর। আর আমি কি সব ভেবেছি, মনে মনে বলছে নূর। আদি, কি ভাবছ? নূর, কিছুই না। আদি, কালকের ফুলগুলো তো নষ্ট হয়ে গিয়েছিল। দাঁড়াও, আজ এনে দিচ্ছি, বলেই আদি পুকুরে নামতে নিলে নূর আদির হাত ধরে ফেলে। নূর, আমার ফুল লাগবে না। আর আমার জন্য পানিতে নামারও দরকার নেই। আদি, কিন্তু। নূর, কোনো কিন্তু না। আপনার নিরাপত্তা আমার কাছে সবার আগে। আদি শিশিরের বলা কথা মনে করে মনে মনে হাসছে। কিছুক্ষণ বসে থেকে আদি নূরকে নিয়ে ফিরে এলো। এসে দেখে শিশির আর শিলা দাঁড়িয়ে আছে। শিশির, তা লাভবার্ডস কোথায় গিয়েছিলেন? আদি, সামনেই। শিলা, এখন আর আমাদের কথা কেউ ভাবে না। একা একাই ঘুরতে চলে যায়। ভালো। নূর এসে শিলার পাশে দাঁড়াল। শিলা নূরের কানে কানে বলল। শিলা, কিরে, রোমান্টিক ড্রাইভ কেমন কাটল? কি হলো? নূর, তুইও না। কিচ্ছু হয়নি। শিলা, আচ্ছা। তাড়াতাড়ি রেডি হয়ে নে। স্যার অনেকবার তোর কথা জিজ্ঞেস করেছে। এখনই নাকি রওনা দিবে? নূর জলদি করে সব গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। সবাই বাসে উঠে বসলে বাস ছেড়ে দিল। আদি আর শিশিরও বাইকে রওনা দিল। নূর এবারও জানলার পাশেই বসল। নূর আর শিলা গল্প করছে। হঠাৎ পাশ থেকে কেউ বারবার হর্ন বাজাচ্ছে। নূর জানলা দিয়ে তাকিয়ে দেখে আদি। নূর তাকিয়েই আছে আর আদি বারবার দেখছে নূরকে।
বাস বাইককে পাছড়ে এগিয়ে গেল। এখন আর আদির বাইক দেখা যাচ্ছে না। নূর তাও তাকিয়েই আছে। দেখতে দেখতে বাস ভার্সিটির সামনে এসে থামল। সবাই নেমে যার যার মতো চলে গেল। নূর আর শিলা এখনো দাঁড়িয়ে আছে। অনেকটা সময় পার হয়ে গেল, এখনো আদিরা আসেনি। এতক্ষণে তো চলে আসার কথা। তাহলে কি কোনো বিপদ? না না, এসব কেন ভাবছি? কিছুই হয়নি, এখনই চলে আসবে মনে মনেই ভাবছে নূর। শিলা শিশিরের ফোন ট্রাই করছে, কিন্তু ফ্যান ধরছে না। এবার সত্যিই খুব টেনশন হচ্ছে দুজনের। দুজনেই পায়চারি করছে, আর একে অন্যের মুখ দেখছে। চিন্তায় মুখটা মলিন হয়ে গেছে দুজনেরই। হঠাৎ বাইকের শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখে এসেছে দুজন। শিলা আগে এগিয়ে গিয়ে, শিলা, কোথায় ছিলে? এইটুকু পথ আসতে এত সময় লাগে? আর তোমার ফোন কোথায়? ফোন ধরছিলে না কেন? জানো কত চিন্তা হচ্ছিল। শিশির, এত প্রশ্ন একসাথে? আগে কোনোটার উত্তর দিব? আচ্ছা, কেন দেরি হয়েছে সেটা আগে বলি। আমার কোনো দোষ নেই, আদির জন্য দেরি হয়েছে। আদি বাইক থেকে নেমে একটা বক্স হাতে নূরের কাছে এসে দাঁড়াল। তোমার কোনো রং পছন্দ তা তো জানি না, তাই রংধনুর রং এনেছি বলে বক্সটা নূরের দিকে এগিয়ে দিল। নূর হাতে নিয়ে বক্সটা খুলে দেখে কাচের রেশমি চুড়ি। 7 রঙের চুড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সত্যিই রংধনু। শিশির, আসার পথে এক জায়গায় দেখি মেলা হচ্ছে, সেখানেই গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। শিলা, তা বন্ধুর সাথে গিয়ে শুধু ঘুরেই এলে? বন্ধুর দেখা দেখি বউয়ের জন্য কিছু আনতে পারল না? শিশির, পেরেছি তো। এই বলে শিশির একজোড়া নূপুর শিলার হাতে দিল। শিলা, পরাবে কে? শিশির, পরিয়েও দিতে হবে? শিলা, দেরি করে আসার শাস্তি। শিশির, একে তো গিফট আনতে গিয়ে দেরি হলো, তাও আবার শাস্তি? শিলা, জি কথা কম বলে পড়াও, নয়তো শাস্তি বাড়বে। শিশির, এই রাস্তায়? তাও আবার নূপুর, মানুষে কি বলবে? বাসায় গিয়ে পড়াই। শিলা, ওই তুমি তোমার বউকে পড়াবা, রাস্তা তো কি হইছে? শিশির, তোরা চুপ করে কি দেখছিস? কিছু বল। শিলা, ওরা কি বলবে? এই নূর, কিচ্ছু বলবি না। আর হ্যাঁ, চুড়ি পরিয়ে না দিলেও পড়বি না। নূর শিলার কথা শুনে আদির দিকে তাকালো। আদি শুধু শুনছে, কিছুই বলছে না। শিশির, আচ্ছা, আমার পাগলি বউ দাও, পড়াচ্ছি। শিশির বসে শিলার পা শিশিরের পায়ের উপর রেখে নূপুর পরিয়ে দিল। শিলা, এই তো আমার লক্ষ্মী বর। শিশির, শাস্তি দিয়ে এখন আদর হচ্ছে? কিরে, তুই দাঁড়িয়ে কি দেখছিস? পড়া। আদির দিকে তাকিয়ে বলল। নূর, থাক, লাগবে না। শিশির, জি না শালি, তা হবে না। আমার সময় তো কিছুই বরনি, চুপচাপ মজা দেখছ, এখন নিজের জনকে বাঁচাতে চাইছ? এটা মানব না। কিরে পড়া? আদি নূরের সামনে এসে দাঁড়াল। নূর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রাস্তায় এমনভাবে আদি হাতে আদি বক্সটার ঢাকনা খুলে চিন্তা করছে কোনোটা পরাবে। নূর নীল রঙের চুড়ি নিয়ে আদির হাতে দিল। আদি চুড়িগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছে যে নূর লজ্জা পাচ্ছে। শিলা কাছে এসে বলল। শিলা, ভাইয়া চুড়িগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে তো আর নিজে নিজে সেগুলি নূরের হাতে চলে যাবে না, পরাতেও হবে। আদি, হ্যাঁ ও হ্যাঁ। আদি হাত বাড়ালো নূরের দিকে। নূর হাত দিতে যাচ্ছে, আবার দিচ্ছে না। শিলা এসে নূরের হাতটা নিয়ে আদির হাতে দিয়ে দিল। শিলা, এই বরের বন্ধু।
আমার বান্ধবীর হাতটা আপনার হাতে দিলাম। সারা জীবন যত্ন করে রাখবেন। আদি, নিজের প্রাণ থেকেও বেশি যত্নে রাখব। নূরের হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। আদি নূরের হাতে চুড়িগুলো পরিয়ে দিয়ে দাঁড়িয়েই আছো। নূর চোখ তুলে তাকাচ্ছে না লজ্জায়। শিশির দুইটা রিকশা ডেকে একটায় নূরের ব্যাগ অন্যটায় নিজেদের ব্যাগ উঠালো। শিশির, এবার বাসায় চল। নাকি আরো কাজ বাকি আছে? শিলা, আপাতত শেষ। তো আমরা যাই? নূর, যাই। আদি, আচ্ছা। নূর, যাব। আদি, যাও। শিলা, ভাইয়া, হাতটা না ছাড়লে যাবে কি করে? আদি, ও হাতটা ছেড়ে দিল আদি। নূর একটা মিষ্টি হাসি দিয়ে রিকশায় গিয়ে বসল। শিলা শিশিরও রিকশায় উঠল। সবাই চলে গেল। নূর বাসায় ফিরে মাকে মিতিকে জড়িয়ে ধরে ওখানের গল্প বলতে লাগল। মা, আগে ফ্রেশ হয়ে নে, তারপর সব গল্প শুনব। নূর ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ হাতের চুড়ির দিকে চোখ পড়ল। নূর চুড়িগুলো ধরে ভাবছে কিভাবে আদি ওকে চুড়ি পরিয়ে দিল। ভাবতেই নূরের মুখে হাসি ফুটে উঠল। মিতি, তা কাকে ভেবে হাসা হচ্ছে? নূর চমকে ফিরে দেখে মিতি। ও তুই কখন এলি? মিতি চিরুনিটা হাতে নিয়ে নূরের চুল আছড়ে দিচ্ছে। যখন তুই নিজে নিজেই হাসছিলি তখন। তা কেন হাসছিলি? নূর এমনি। মিতি কিছু একটা তো নিশ্চয় হয়েছে। কারণ এতখানি রাস্তা জার্নি করে আসলে চেহারায় ক্লান্তি থাকার কথা, কিন্তু তোর চেহারা দিয়ে তো নূর বের হচ্ছে। কারণটা কি? নূর জানি না। লজ্জা পেয়ে। মিতি দেখি, এই লজ্জা তো কেবল প্রেমে পড়লেই হয়। তার মানে তুই প্রেমে পড়েছিস? কে সে? নূর কেউ না। মিতি তুই এত খারাপ কেন? ভাবলাম আমার বাচ্চাদের আমাদের প্রেমের গল্প শোনাব। আর তুই বলছিসই না। নূর বাচ্চাদের কেউ প্রেমের গল্প বলে? মিতি না বললে বাচ্চারা প্রেম শিখবে কিভাবে? তুই সেসব বাদ দে। আগে বল কে সে, যে আমার রাগী আনরোমান্টিক ননদিনীটাকে প্রেম শিখিয়েছে? নূর মিতিকে সব বলল। মিতি তো খুব খুশি। মিতি আমি আগেই জানতাম যে ওই ছেলেটা তোকে ভালোবাসে। নূর কেমনে? মিতি সেদিন যখন ফুচকা খেতে গিয়ে ঝাল লেগেছিল, তখনই আমি দেখেছি তোকে ওভাবে দেখে ওর কতটা কষ্ট হচ্ছিল। ঝাল তোর লেগেছিল আর কষ্ট ওর হচ্ছিল। এমনটা শুধু ভালোবাসার মানুষের জন্যই হয়। তোকে বলেছিলাম না, মনে ভালোবাসা থাকলে তা লুকিয়ে রাখা যায় না। নূর কিন্তু। মিতি ভালোবাসায় কোনো কিন্তু রাখতে নেই। ভার্সিটিতে এসে নূর ওর পছন্দের জায়গাটায় বসে আছে। আজকে নূরের একটু অন্যরকম লাগছে। এই গাছগুলা আদি নূরের জন্য লাগিয়েছিল। ভাবতেই নূরের ভালো লাগছে। হঠাৎ নূরের মনটা খারাপ হয়ে গেল। নূর ভাবছে, আমি জেনে বুঝে কত কষ্ট দিছি লোকটাকে। আমার জন্য কত কষ্টই না পেয়েছে। আমি আর কষ্ট দিব না। ভালোবাসায় ভরিয়ে দিব ওনার জীবনটাকে। কিন্তু কি করব আমি? ওনার সামনে গেলেই আমার বুকের ভেতরটা কেন এমন তোলপাড় করে। কেন এত লজ্জা লাগে ওনার চোখে তাকাতে। উফ, এখন কেন এমন লাগছে? এখন তো উনি এখানে নেই। হঠাৎ পেছনে ফিরতেই দেখে আদি দাঁড়িয়ে আছে। আদি নূরের পাশে এসে বসল। আদি কি এত ভাবছিলে? নূর আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি।
আপনার ভালোবাসার মূল্য আমি দেইনি। আদি, শোন, যে জিনিস আমরা সহজেই পেয়ে যাই তার মূল্য আমাদের কাছে কম থাকে, আর যা আমরা অনেক কষ্টের বিনিময়ে অর্জন করি তার মূল্য অনেক বেশি থাকে। আর তুমি তো আমার কাছে অমূল্য। আচ্ছা শোন, তোমার হাত যখন ধরেছি, মরণের আগে এই হাত ছাড়ব না। নূরের হাত নিজের হাতে নিয়ে বলল, তবে এর কোনো এফেক্ট যাতে তোমার পড়াশোনায় না পড়ে। নূর, আমি এসব ভেবেই এতদিন ওনার প্রেমে সাড়া দেইনি, অথচ উনি নিজে থেকেই এসব ভাবছে। মনে মনে ভাবছে নূর। নূরের হাতের দিকে চোখ পড়তেই আদি বলল, আদি, তোমার চুড়িগুলো কোথায়? নূর, খুলে রেখেছি। কাচের তো যদি ভেঙে যায়। তাই। আদি, ভেঙে যাওয়ার ভয় পড়বে না? নূর, আপনার দেয়া প্রথম উপহার আমি অনেক যত্ন করে রাখব। ভেঙে যেতে দিব না। আদি, আচ্ছা। নূর বানু। আদি হেসে বলল, নূর, আপনাকে না বলছি আমাকে নূরবানু ডাকবেন না। রেগে বলল নূর। আদি, তোমাকেও তো বলছি নামটা বল। তাহলে আর ওই নামে ডাকব না। নূর, আমার নাম জান্নাতুন নূর। আদি, আচ্ছা। জান্নাতুন হুর। গল্পই করবে? ক্লাসে যাবে না? নূর, হুর না নূর। আদি, আমার জন্য তো হুরি। নূর, ধ্যাত বলেই নূর দৌড়ে চলে গেল। ক্লাসের শেষে বেরিয়ে নূর এদিক ওদিক খুঁজছে। কোথাও আদিকে দেখতে পারছে না। শিলা, কাকে খুঁজছিস? নূর, কাউকে না। শিলা, বুঝি। ওনাকে খুঁজছিস তাই তো? নূর, তুইও না। ওকে বাই। নূর স্কুটিটা নিয়ে চলে গেল। নূর যাচ্ছে, হঠাৎ হর্নের শব্দে পাশে তাকিয়ে দেখে আদি। আদির বাইক নূরের পাশাপাশি চলছে। নূরের বাসার গলিটার কাছে আসতেই আদি থেমে গেল। নূর পেছনে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে আদি। আদি হাতে ইশারা দিয়ে নূরকে চলে যেতে বলল। এভাবেই আদির আর নূরের প্রেম চলছে। অনেকদিন পর আদি আর শিশির বসে আড্ডা দিচ্ছে। শিশির, তো কেমন চলছে তোদের প্রেম? আদি, চলছে। শিশির, কি হয়েছে? কোনো সমস্যা? আদি, এতদিন হয়ে গেল আজও মেয়েটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পেলাম না। শিশির, ওই কথা? শোন, মেয়েরা এত সহজে ভালোবাসার কথা বলে না, তাদের দিয়ে বলাতে হয়। আদি, আমি কি এখন ওকে জোর করব বলার জন্য? শিশির, জোর করবি কেন? সব কিছু কি শক্তি দিয়ে হয়? বুদ্ধি খাটা। আচ্ছা শোন, যেটা বলতে তোকে ডেকেছি। শুক্রবার শিলার বার্থডে। ছোট একটা পার্টির আয়োজন করছি। তোকে আসতে হবে। আদি, তুই তো জানিস এসব পার্টি আমি পছন্দ করি না। শিশির, জানি। তবে এই পার্টিতে তোকে আসতেই হবে। তোর সেও আসবে। আর শুধু আমাদের ফ্রেন্ডসরা তো আসতেই হবে তোকে। আদি, দেখি। শিলা নূরকে পার্টিতে আসার জন্য বলেছে। নূর মিতিকেও নিয়ে গেছে। নূর লালের মধ্যে গোল্ডেন কাজ করা একটা গ্রাউন পরেছে। অনেক সুন্দর লাগছে নূরকে। পার্টিতে গিয়ে নূর শিলাকে বার্থডে উইশ করে শিলার জন্য আনা গিফটটা শিলাকে দিল। মিতি, নূর আর শিলা দাঁড়িয়ে কথা বলছে। নূর, দুলাভাই কই রে? শিলা, আছে হয়তো বন্ধুদের সাথে। মিতি, তা আমাদের দুলাভাই কোথায়? তাকে কি আজকে দেখা যাবে? শিলা, ভাবি কি বলছেন? কেন দেখা যাবে না? সে তো আজকে মেয়েদের মাথা ঘুরায় ফেলতেছে। পুরা নায়ক। মিতি,
কিন্তু শিলা, সেই নায়কের মাথা তো আমাদের নায়িকাকে দেখে ঘুরে যাবে। নূর, তোরা এত ভালো কেন রে? রেগে বলল নূর। আমরা তো ভালোই, একসাথে বলল মিতি আর শিলা। আদি আর শিশির এদিকেই আসছিল। হঠাৎ নূরের দিকে চোখ পড়তেই আদি হা হয়ে দেখছে। লাল পরীর মতো লাগছে নূরকে। শিশির আদির কাণ্ড দেখে পাশ থেকে বলল, শিশির, আদি, আমি তো খাবারের অনেক আইটেম রেখেছি, তুই সেসব ফেলে মশা খেতে চাইছিস কেন? আদি, কি? শিশির, না, তুই যেভাবে হা হয়ে আছিস মশা অনায়াসে ঢুকে যাবে। আদি, তুই মার খাবি। শিশির, এখন তো কত কি খাব, বন্ধুর তো আর এখন আমার দরকারই নাই। আদি, তুই কিন্তু সত্যি এবার মার খাবি। শিশির, ওকে সরি, মজা করছিলাম, আর বলবো না। এখানে দাঁড়িয়েই থাকবি? চল, কাছে থেকে ভালো করে দেখবি। আদি আর শিশির ওদের কাছে আসতেই নূরের চোখ পড়ল আদির দিকে। আদিকে এত সুন্দর লাগছে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। মেয়েরা শুধু আদিকেই দেখছে। আদির চোখে চোখ পড়তেই নূরের বুক ধুপ ধুপ শুরু হয়ে গেছে। লজ্জায় আর আদির দিকে তাকাচ্ছেই না। মিতি, এই তো আমাদের দুলাভাই চলে এসেছে। শিশির, তা ভাবি, এই সম্বোধনটা কি আমার জন্য নাকি? মিতি, তার হিসাব না হয় পরে করি। আগে ওনার সাথে হিসাবটা করেনি, আদিকে লক্ষ্য করে। আদি, আমার সাথে কি হিসাব? মিতি, এই অসাধ্য সাধন কিভাবে করলেন? আদি, কোনোটা ভাবি। মিতি, এই আমার আনরোমান্টিক ননদিনীকে প্রেমে ফেললেন কিভাবে? আদি, ভাবি আর বইলেন না। আপনার ননদিনীকে প্রেমে ফেলতে যতটা কষ্ট করেছি, এতে একটা রাজ্য জয় করা যেত। মিতি, আমার ননদিনী কোনো রাজ্যের চেয়ে কম কিসে? আদি, না ভাবি, ও আমার কাছে কোনো রাজ্য না, ও তো আমার পৃথিবী। আদি নূরের দিকে তাকিয়ে কথাগুলো বলল। নূর আদির কথা শুনে আদির দিকে তাকাতেই আদির চোখে চোখ পড়ল নূরের। নূর লজ্জা পেয়ে ওখান থেকে চলে আসতে নিলে সারিকার সাথে ধাক্কা লাগল। সারিকা, নূর, ইউ লুকিং সো প্রিটি। নূর, থ্যাঙ্কস। কোথায় ছিলে এতদিন? সারিকা, আমি ফরেন ট্রিপে গিয়েছিলাম, এসেই তোমাদের কথা শুনলাম। আই এম সো হ্যাপি। নূর, তোমার মতো মেয়ে খুব কম হয়। সারিকা, আর তোমার মতো মেয়ে হয়ই না। নূর সবার সাথে কথা বলছে। অনেকক্ষণ ধরে আদিকে দেখতে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে এক কোনো আদিকে দেখতে পেয়ে কাছে গিয়ে দেখে আদি কয়েকটা মেয়ের সাথে কথা বলছে। মেয়েগুলা মনে হচ্ছে আদিকে গিলে খাবে। নূর একটু দাঁড়িয়ে থেকে চলে আসতে নিলে আদি পেছনে থেকে নূরের হাত ধরে ফেলে। নূর ফিরে দেখে আদি এখনো মেয়েগুলার দিকেই ফিরে আছে। নূর অনেক জোরাজোরি করছে হাত ছাড়ানোর, কিন্তু পারছে না। একটু পরেই মেয়েগুলা চলে গেলে আদি নূরের হাত ধরা অবস্থায় নূরের পেছন দিক থেকে নূরের কানের কাছে মুখ এনে বলল, শুধু একবার বল ভালোবাসো। আজকে বলতেই হবে, নয়তো। নূরের কাঁধে আদির গরম নিঃশ্বাস এসে লাগছে। নূর যেন জমে যাচ্ছে, সরতে চেয়েও সরতে পারছে না। আদি, কি হলো বল। নূর ধ্যাত আদিকে ধাক্কা দিয়ে চলে গেল। আদি, এত লজ্জা কোথায় পায়? শিশির, কিরে কিছু হলো? পাশ থেকে আদির কাঁধে হাত রেখে। আদি, তোর প্লেন ফেল। নূর এক কোনো এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। হঠাৎ কেউ কাঁধে হাত রাখলে ফিরে দেখে শিলা। শিলা,
কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন? নূর সব বলল শিলাকে। শিলা, চল আমার সাথে। নূরের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। নূর, আরে কোথায় নিয়ে যাচ্ছিস? সবাই বসেছিল। শিলা ওখানে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, শিলা, সবাই শোন, আজ আমার বার্থডেতে আমার বেস্ট ফ্রেন্ড আপনাদের গান গেয়ে শোনাবে। নূর, গান? সবার সামনে? কি বলছিস তুই? শিলা, এটাই একমাত্র উপায়। উনি যেমন গানে ওনার কথা বলছে, তুইও গানেই উত্তর দিবি। সবাই তালি দিয়ে নূরকে চিয়ার করছে। শিলা নূরকে আদির ঠিক সামনের চেয়ারটাতে বসিয়ে দিল। নূর বারবার শিলার দিকে তাকাচ্ছে। শিলা, আচ্ছা বেশি গাইতে হবে না, জাস্ট 2 লাইন গা। নূর আদির দিকে তাকিয়ে দেখে আদি ওকেই দেখছে। নূর নিচের দিকে তাকিয়ে একটু ভেবে গাইতে শুরু করল। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য উঠা ভোর আমার, আমি তোমায় ভালোবাসি। নূর আদির দিকে তাকালো। আদির মুখে বিশ্বজয়ের হাসি দেখে বোঝা যাচ্ছে যে ও নূরের গান বুঝেছে। সবাই তালি দিচ্ছে। হঠাৎ সারিকা বলে উঠল, সারিকা, নূর, তোমার গানের গলা তো অনেক সুন্দর, তবে গানের কথাগুলো কেমন এলোমেলো লাগলো। শিলা, কখনো কখনো কিছু ঠিক করতে গিয়ে কিছু এলোমেলো করতে হয়। ইশারায় ওদের দেখালো। সারিকা, ও, এই ব্যাপার, তাহলে ঠিক আছে। আদি সকালে নাস্তার টেবিলে বসে খাচ্ছে। মা চা বানাচ্ছেন, হঠাৎ বলল, মা, মেয়েটা কেরে? আদি, কোনো মেয়ে? অবাক হয়ে মার দিকে তাকিয়ে। মা, যার ওড়না জড়িয়ে আমার ছেলে ঘুমায়। আদি, তুমি কিভাবে? মা, আমি তোর মা। ভুলে যাস কেন? আদির দিকে তাকিয়ে। আদি, মাও আসলে। মা, একদিন নিয়ে আসিস, আমি নিজেই দেখে নিব ও কি। আদি খাওয়া শেষ করে বেরিয়ে গেল। চলুক। আদি সেই কখন থেকে বসে আছে পার্কে নূরের অপেক্ষায়। নূরের বাসা থেকে বেশি দূরে না পার্ক। আদি বারবার ঘড়ি দেখছে। হঠাৎ কিছুর শব্দে পেছনে ফিরে তাকিয়ে দেখে নূরের হাতের কাচের চুড়িগুলোর শব্দ হচ্ছে। নূর এসে আদির পাশে বসল। আদি, এত দেরি করলে কেন? কখন থেকে বসে আছি। নূর, সরি, ভাই বাসায় ছিল তো, তাই ভাইয়ের সাথে গল্প করছিলাম আর ঘড়িও দেখিনি। আদি, হুম, ভাইয়ে পেয়ে আমাকে ভুলে গেছিলে তাই তো? নূর, আরে না, আপনাকে কি ভুলতে পারবো। আদি, আচ্ছা শোন, তোমাকে একটা কথা বলি, আমি চাই না তুমি অন্য কারো কাছ থেকে ভুল কিছু জানো, তাই আমিই সব বলছি। আদি নিশানের সাথে ঝামেলার সব কথা নূরকে বলল। নূর সব শুনে অবাক। নূর, কি? আপনি ভাইকে চেনেন? আদি, হুম, আর সেটা হয়তো আমার জীবনের অনেক সমস্যার কারণ হবে। নূর, ভাই এমন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আদি, তাই যেন হয়। আচ্ছা, আর একটা কথা বলার ছিল। নূর, কি? আদি, মা বলেছে তোমাকে নিয়ে যেতে, তোমাকে দেখবে। নূর, আমার কথা উনি কিভাবে জানলেন? আদি, আমার মা আমার সব বুঝে। তো কবে যাবে? নূর, দেখি, আমার না ভয় করছে, যদি আমাকে পছন্দ না হয়, তাহলে কি আপনি আমাকে ভুলে যাবেন? আদি, আমার দেহে প্রাণ থাকতে তোমাকে আমি ভুলব না। আর পছন্দ হবে না কেন? নূরের হাত ধরে। নূর, আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ে না করি? আদি, কোলে করে নিয়ে আসব বউ করে আমার বাসায়।
হঠাৎ ঘাসের দিকে চোখ পড়ল নূরের। ঘাসের উপর অনেকগুলা সিগারেটের অংশ পড়ে আছে। নূর, এগুলা কি? ঘাসের দিকে দেখিয়ে। আদি, তুমি আসছিলে না তাই? নূর, কেন খান বাজে জিনিসটা? আদি, বাবা মারা যাওয়ার পর খুব একা হয়ে গিয়েছিলাম, তখন একাকিত্বের সাথী হয়েছিল। আর তখন তো তুমিও ছিলে না। নূর, এখন তো আছি। তাহলে ছাড়ছেন না কেন? আদি, অভ্যাস হয়ে গেছে, ছাড়তে কষ্ট হবে। নূর, মানুষ সব পারে। আপনার সিগারেটের প্যাকেটটা দিন তো। আদি, সেটা দিয়ে তুমি কি করবা? নূর, খাবো। আপনি যখন ছাড়তে পারবেন না তখন আমিও শুরু করি। এখন দেন, হাত পেতে। আদি, পাগল হয়ে গেছো? নূর, আপনাকে দিতে বললাম না, একটু রেগে বলল। আদি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা নূরের হাতে দিল। নূর প্যাকেটটা ছুঁড়ে নিচে ফেলে দেয়। আর নূর প্যাকেটটা থেকে একটু সামনে গিয়ে দাঁড়ায়। আদি কিছুই বুঝতে পারছে না নূর কি করছে। নূর, যদি আপনার এইটা বেশি দরকার হয় তাহলে এসে তুলে নিন। আমি এখান থেকেই চলে যাব। আর যদি আমাকে চান তবে এইটা অতিক্রম করে আমার কাছে আসতে হবে। আমার কাছে আসলে এইটার দিকে ফিরে যেতে পারবেন না। এখন আপনি কি করবেন ভেবে দেখুন। আদি উঠে দাঁড়াল। ভাবছে মেয়েটা কি করছে। এটা কেমন শর্ত? নূর, কি হলো? আসুন। আদি এগিয়ে এসে প্যাকেটটার সামনে দাঁড়িয়ে কি যেন ভেবে প্যাকেটটাকে মারিয়ে নূরের কাছে গেল। আদি দুই হাতে নূরের গালে ধরে মুখটা একটু উঁচু করে বলল, আদি, তোমার জন্য আমি সব ছাড়তে পারি। এটা তো সামান্য একটা বদ অভ্যাস। তোমার তুলনা পৃথিবীর কারো সাথে কিছুর সাথে হবে না। মনে রেখ। নূর, আমার বিশ্বাস আছে আপনার উপর। আদি নূরকে জড়িয়ে ধরল। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। দুজন সেইভাবেই দাঁড়িয়ে আছে। হঠাৎ বাজ পড়ার শব্দে দুজন তাকাল। আদি, আরে ভিজে যাচ্ছ তো। চলো। নূরের হাত ধরে নিয়ে যেতে চাইলে নূর আদির হাতে টান দিয়ে থামাল। নূর, একটু ভিজি। আদি, ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেও অনেকটাই ভিজা হয়ে গেছে। চল এবার। নূর, কিভাবে যাব? যদি ব্যাঙ আসে। দুষ্টু একটা হাসি দিয়ে। আদি, এই কথা বলেই নূরকে কোলে তুলে নিল। আদি হাঁটছে, নূর শক্তকরে আদির গলা পেঁচিয়ে ধরে আছে। বৃষ্টির কারণে রাস্তায় তেমন মানুষ নেই। কিছুটা যেতেই নূর নামিয়ে দিতে বলল। দুজন পাশাপাশি হাঁটছে। আদি আলতো করে নূরের হাতটা ধরল। নূর আদির দিবে তাকিয়ে দেখে আদি সামনের দিকেই তাকিয়ে আছে। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে আছে নিজের রুমে। হঠাৎ দরজায় কেউ নক করলে তাকিয়ে দেখে নিশান। নিশন, আসবো? নূর, ভাই আসো, এতে জিজ্ঞেস করার কি আছে? উঠে বসে। নিশান রুমে ঢুকে নূরের সামনে বসল। নিশান, তোর পড়াশোনা কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো ভার্সিটিতে? নূর, না ভাই, কি সমস্যা হবে? আমার পড়াশোনা ভালোই চলছে। নিশান, দেখ বাবুনি, তুই এখনো সেই বড় হসনি যে ভালো আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য বুঝবি। তাই না জেনে যে কারো সাথে মিশবি না। নূর, ভাই হঠাৎ এ কথা বলছো যে? নিশান, তোকে সতর্ক করার জন্য বললাম। আচ্ছা, আমি যাই। নিশান চলে গেল। হঠাৎ এমন কথা কেন বলল নিশান? নূর বসে ভাবছে। নিশান নিজের রুমে গিয়ে দেখে মিতি বই পড়ছে। মিতিকে নিশান বলল, নিশান, তুমি কি কিছু জানো? মিতি,
হঠাৎ বলা একটু চমকে গেল। কি জানব? নিশান, নূরের ব্যাপারে। আজ দেখলাম ও একটা ছেলের সাথে পার্কের পাশের রাস্তায় হাঁটছে। মিতি, হতে পারে। তোমার বোন এখন বড় হয়েছে, ও তো কাউকে পছন্দ করতেই পারে। এতে এত অবাক হচ্ছ কেন? নিশান, হ্যাঁ, ও পছন্দ করতে পারে, তবে কোনো ভুল মানুষকে না। তুমি জানো ও কার সাথে হাঁটছিল? আদিয়ানের সাথে। একটা গুন্ডাকে পছন্দ করবে আমার বোন? এটা হতে পারে না। আমি তা হতে দিব না। রাতে খাওয়া শেষে নূর বারান্দায় বসে আছে, মিতি এসে ওর পাশেই বসল। মিতি, আজকে কি তুই আদুর সাথে পার্কে দেখা করেছিস? নূর, হ্যাঁ। কেন? মিতি, তোর ভাই তোদের দেখছে। নূর, ও ও, তাই ভাই আমাকে ওসব বলল? মিতি, কি বলেছে? নূর সব বলল। তোর ভাই বোধহয় আদিকে পছন্দ করে না। নূর, জানি। মিতি, কিভাবে জানলি? নূর মিতিকে আদির বলা সব কথা বলল। মিতি, তাহলে তো অনেক সমস্যা। এখন কি হবে? নূর, জানি না। নূরের পরীক্ষা থাকায় আদির সাথে তেমন দেখা হয়নি। আজ পরীক্ষা শেষ। নূর ভার্সিটির গেটের সামনে এসে দেখে আদি বাইক নিয়ে দাঁড়ানো। কাছে যেতেই আদি নূরকে উঠতে বলল। নূর উঠে বসলে আদি বাইক স্টার্ট দিয়ে কিছুটা দূরেই যে ফুচকার দোকানটা আছে সেখানে গিয়ে থামল। নূর, এখানে কেন? আদি, এতদিন কষ্ট করে পরীক্ষা দিছ, তাই ফুচকা ট্রিট। বসো। নূর, বাহ, ভালো তো। আদি দোকানের ছেলেকে ডেকে ফুচকার অর্ডার দিল, আর বিশেষভাবে বলেছে যাতে ঝাল বেশি না হয়। দুজন কথা বলছে, এর মধ্যেই ফুচকা চলে এলো। নূর, এক প্লেট কেন? আদি, তুমি খাও। ফুচকা মেয়েদের খাবার, আমি খাবো না। নূর, ফুচকার গায়ে কি লিখা আছে যে মেয়েদের খাবার? আপনি না খেলে আমিও খাবো না। আদি, তোমার তো পছন্দের খাবার, এটা প্লিজ খাও। নূর মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আদি, আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এবার তো খাও। আদি আর নূর দুজন দুইটা ফুচকা হাতে নিল। নূর পুরাটা মুখে পুরে খেতে লাগল। আদি ফুচকা মুখে দিবে, অমনি ফুচকা ভেঙে নিচে পড়ে গেল, আর টকপানি আদির মুখে লেগে গেল। নূর আদির কাণ্ড দেখে হাসছে। নূর, ফুচকাকে এত জোরে ধরতে হয় না। আদির মুখটা নূর নিজের ওড়না দিয়ে মুছে দিয়ে একটা ফুচকা নিয়ে আদির মুখের কাছে ধরল। আদি হা করতেই নূর ফুচকাটা এনে নিজের মুখে দিয়ে খেয়ে ফেলল। আদি মুখটা গোমরা করে ফেলল। নূর হাসছে। আদি, এই জন্যই আমি খেতে চাইনি। নূর, রাগ কইরেন না। আমি খাওয়াই? এবার সত্যিই খাওয়াবো। নূর আদির মুখে একটা ফুচকা দিতেই টকে আদির মুখের অবস্থা দেখার মতো হয়ে গেল। দুজনই হাসছে। এদিকে দূর থেকে নিশান সব দেখছে। আদি নূরকে বাসার গলির সামনে নামিয়ে দিয়ে ফিরে আসতে নিলে নিশান ওর পথ আটকাল। আদি বাইক থেকে নেমে নিশানের গাড়ির সামনে গিয়ে দাঁড়াল। নিশান গাড়ি থেকে নেমে আদির কাছে এসেই আদিকে ধাক্কা দিতে শুরু করল। নিশান, তোকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, আর তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস। আদি, বাজে কথা বলিস না। নিশান, আমি ওকে ভালোবাসি। নিশান, তোর মতো গুন্ডাদের ভালোবাসা যে কি তা আমি ভালো করে জানি। আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আদি, নিশান, তুই আমাকে ভুল বুঝছিস। আমি সত্যিই নূরকে ভালোবাসি। নিশান, তোর মতো চিটারের মুখে ভালোবাসার কথা মানায় না।
আমার বোনকে দরকার পড়লে কেটে নদীতে ভাসিয়ে দিব, তাও তোর হাতে তুলে দিব না। আদি, নিশান চেঁচিয়ে নূরকে কেটে ফেলার কথা শুনে আদির রাগ উঠে পড়ল। নিশান, কি ভাবছিস তুই চেঁচালেই আমি ভয় পেয়ে যাব? আমি তোকে ভয় পাই না, আদিকে ধাক্কা দিতে দিতে বলছে। আদি, দেখ, নিশান হাত কিন্তু আমিও উঠাতে পারি। নিশান, তা তো পারবি। তোর মতো গুন্ডাদের আর কাজ কি? তোর কোনো নোংরা খেলার অংশ আমার বোনকে হতে দিব না। আদি, নিশান অনেক বাজে কথা বলছিস, এবার থামো। নিশান, কি করবি নয়তো? বল। আদিকে মারতে নিলে আদি নিশানকে জোরে ধাক্কা দিয়ে দেয়। নিশান, তুই অন ডিউটি পুলিশের গায়ে হাত দিয়েছিস? এবার দেখ তোর কি অবস্থা করি। নিশান আদিকে টানতে টানতে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে গেল নিশানের বাবা, কারণ জানতে চাইলে নিশান বলেছে ও অন ডিউটি পুলিশের গায়ে হাত তুলেছে। খবর পেয়ে আদির মা এসেছে থানায়। মা, আপনাদের মুখোমুখি আমি হতে চাই না, তাও বারবার হতে হয়। কি করেছে আমার ছেলে? খোকন, যা, আপনার ছেলে একজন অন ডিউটি পুলিশের গায়ে হাত তুলেছে। মা, কি কারণে তুলেছে তা কি জানতে চেয়েছেন? নিশ্চয় কিছু হয়েছে। সত্যিটা না জেনে আপনি অ্যাকশন নিয়ে নিলেন। কোথায় আপনার সেই অফিসার? ডাকুন তাকে। নিশানকে ডাকা হল। নিশান আদির মায়ের সামনে আসতেই আদির মা নিশানকে, চলবে গুন্ডার প্রেম, রহিমা স্মৃতি, পর্ব 32+33। নিশানকে দেখে আদির মা চিনতে পারল। নিশানকে বলল, মা, সত্যিই কি তোমাকে আমার ছেলে মেরেছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না। নিশান, কি বলতে চাচ্ছেন আপনি? মা, আমার ছেলে কাউকে মারলে তার এভাবে দাঁড়িয়ে থাকার কথা না। নিশান, আপনি আপনার ছেলের গুন্ডামি সাপোর্ট করছেন? মা, আমার ছেলে গুন্ডা না। আমার ছেলে সেসব কাজ করে যা তোমরা কর না। তোমাদের মতো আমার ছেলে অন্যায় করে না, বরং তার প্রতিবাদ করে। আদির মায়ের কথা শুনে নিশানের বাবা বলল, বাবা, কি বলছেন আপনি এসব? আমরা অন্যায় করি? মা, অবশ্যই করেন। আপনারা ক্ষমতার জোরে যা মন চায় তাই করেন। কোনো ন্যায় অন্যায় আপনারা মানেন? আপনাদের সকল অন্যায় অবিচারের পর্দা হয়ে কাজ করে আপনাদের এই পোশাক। বাবা, ম্যাডাম, আপনি আমাদের নীতি, আমাদের আদর্শকে আপনি অপমান করছেন। মা, কোনো নীতির কথা বলছেন? যে নীতি শুধু ক্ষমতাবানদের জন্য? আর সেই আদর্শের কথা বলছেন যে আদর্শ শুধু একটু ভাল থাকার জন্য, একটু বিলাসবহুল জীবন যাপন করার জন্য বিক্রি হয়ে যায় অনায়াসে? বাবা, আপনি ভুল ভাবছেন। মা, আমার চেয়ে ঠিক আর কেউ বুঝবে না, কারণ আমি এর শিকার আমি হয়েছি। আপনাদের একটা ভুলের জন্য কত নিরপরাধ মানুষ শাস্তি পায়, কত পরিবারে নেমে আসে অন্ধকার, তার খবর আপনারা রাখেন? বাবা, মানছি কিছু কর্মকর্তা হয়তো ভুল পথ বেছে নেয়, কিন্তু সবাই একরকম হয় না। এখনো নীতিবান অফিসার আছে আমাদের ডিপার্টমেন্টে। মা, তাই? তাহলে কেন আপনাদের নীতিবান অফিসাররা সেই দুর্নীতিবাজদের করা ভুলগুলো শোধরাতে পারে না? আমার সাথে 5 বছর আগে যে অন্যায় হয়েছিল, কেন আপনারা তা এখনো ঠিক করতে পারেননি? আপনাদের একটা ভুলের জন্য 5টা বছর আমরা যা ভোগ করেছি তা ঠিক করতে পারবেন আপনি? পারবেন না, কারণ আপনারা ভুল করতে পারেন কিন্তু তা শোধরাতে পারেন না। যেদিন পারবেন সেদিন এই নীতিবাক্য বলবেন, এর আগে না। আদির মা নিশানের দিকে এসে বলল, মা, আর তুমি সেই পুরনো কথা নিয়ে কেন পড়ে আছো আমার ছেলের পেছনে? আমার ছেলের পেছনে বিনা কারণে পড়ে থাকা বন্ধ কর।
আপনাকে বলছি, আপনার কোনো অফিসার যদি ডিউটি অন অবস্থায় পার্সোনাল কোনো কাজ করে সেটা অন্যায় না। নিশানের বাবাকে বলল। বাবা, নিশান, উনি যা বলছেন তা কি সত্যি? নিশান, আসলে বাবা। বাবা, শাট আপ নিশান। এটা আপনার বাসা না, আর না আপনার ডিউটি টাইম শেষ হয়েছে। সো কল মি স্যার। নিশান, সরি স্যার। বাবা, যদি আপনি পার্সোনাল কোনো কারণে ওকে এনে থাকেন তাহলে এক্ষুনি ছেড়ে দিন। আর সরিটা আমাকে না বলে আদিয়ানকে বলুন। নিশান ইচ্ছা না থাকা সত্ত্বেও সরি বলল আদিকে। আদির মা আদিকে নিয়ে চলে গেল। নিশান বাসায় এসে জোরে জোরে নূরকে ডাকতে লাগল। নূর দৌড়ে বেরিয়ে এলো, সাথে মা আর মিতিও। নিশান, তুই আদিকে কিভাবে চিনিস? কি সম্পর্ক তোর সাথে ওর? নূর, ভাই নূর ভয় লজ্জায় কিছুই বলতে পারছে না। মিতি, কি হয়েছে? তুমি একটু শান্ত হও, ঠান্ডা মাথায় কথা বল। মিতি এগিয়ে এসে বলল। নিশান, তুমি চুপ কর। মা, কি হয়েছে বাবা? তুই এত রেগে আছিস কেন? নিশান, সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস কর। মা, কি করেছে নূর? নিশান, ও পুলিশের মেয়ে, বোন হয়ে একটা গুন্ডার সাথে প্রেম করে বেড়াচ্ছে। রাস্তায় হাতে হাত রেখে ঘুরছে। নূরের মা নূরের সামনে এসে নূরকে জিজ্ঞেস করছে। মা, কিরে নিশান কি বলছে এসব তুই শেষ পর্যন্ত ছিছি? পুলিশের বাড়ির মেয়ে হয়ে গুন্ডার সাথে? নূর, উনি গুন্ডা না। মা, আবার মুখে মুখে তর্ক করছিস? বলেই এক চর মারল। মিতি, মা কি করছেন? মা, তোদের সবার আদর পেয়ে পেয়ে ও এমন হয়েছে। দূর হ আমার সামনে থেকে। নূর দৌড়ে নিজের রুমে চলে গেল। নিশান, বাবাকে আমি কিছুই জানাইনি। বাবা যেন এসব জানতে না পারে, খুব কষ্ট পাবে, বলে নিশান রুমে চলে গেল। আদি আর ওর মা বাসায় এসে ড্রয়িং রুমে বসে আছে। আদি নিচের দিকে মাথা দিয়ে ভাবছে। হঠাৎ মা বলল। মা, কি নিয়ে তোর সাথে নিশানের ঝামেলা হয়েছে? তুই কেন ওকে ধাক্কা দিয়েছিস? আদি, ও নূর সম্পর্কে বাজে কথা বলেছে। মা, নূর কে? আদি, নিশানের বোন। আমি নূরকে। মা, কি বলছিস তুই? সব জেনে শুনে কিভাবে পারলি তুই এমন একটা ভুল করতে? যা হওয়ার হয়েছে তুই ওকে ভুলে যা। আদি, মা, আমি সত্যি ওকে খুব ভালোবাসি। মা, তুই কি আমাদের সব দুঃখ কষ্ট ভুলে গেছিস? আদি, মা, এতে নূরের তো কোনো দোষ নেই। মা, আমি এত কিছু জানি না, শুধু এটা জানি কোনো পুলিশের বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হতে পারবে না। বলেই উঠে চলে গেলেন। এদিকে নূরের বাবা বসে ভাবছে, কেন উনি প্রশাসনের উপর এত ক্রুদ্ধ? নিশ্চয় কিছু একটা হয়েছে। কেন উনি এত ঘৃণা করেন আমাদের? কি হয়েছিল 5 বছর আগে? হঠাৎ কারো ডাকে ভাবনায় ছেদ পড়ল ওনার। স্যার, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যাবেন না? ও তুমি? আচ্ছা, তুমি তো অনেকদিন ধরে এখানে আছো, তুমি কি কিছু জানো? কি হয়েছিল ওই মহিলার সাথে? স্যার, এতদিন পর সেসব কথা বলে আর কি হবে? আর এসব কথা নতুন করে উঠলে আমাদেরই বদনাম হবে। কি হয়েছিল সেটা বল। স্যার, ওই মহিলার স্বামী এক লোকের সাথে পার্টনারশিপে গার্মেন্টস ব্যবসা করত। আদির বাবা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু ওনার পার্টনার অবৈধ কোনো কাজ করত, উনি সেটা জানত না। একসময় ধরা পড়লে সব দোষ আদির বাবার উপর চাপিয়ে দেয়। পুলিশের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও এখানের বড় স্যার আদির বাবাকেই দোষী বানিয়েছিল।
ওই ব্যবসায়ী অনেক টাকা ঘুষ দিয়েছিল বড় স্যারকে। আদির বাবা এত অপমান সহ্য করতে না পেরে জেলেই হার্ট অ্যাটাক করে মারা যান। আদির বাবার নামে থাকা সব সম্পদ ওই লোকটা নিয়ে নেয়। শুধু বাড়িটা নিতে পারেনি কারণ ওটা আদির মায়ের নামে ছিল। আদি পড়াশোনায় অনেক ভালো ছিল। আমাদের নিশান স্যারের সাথেই তো পড়ত। বাবা মারা যাওয়ার পর ছেলেটা এমন হয়ে গেছে। ওই কেসের সব ফাইল সব ডিটেলস আমার কালকের মধ্যেই চাই। স্যার ওই কেস তো বন্ধ হয়ে গেছে। আর দোষীরাও এখন অনেক উপরের পর্যায়ে আছে। যাই হোক, ক্ষমতাবানদের হাত যত বড়ই হোক, তার চাইতে আইনের হাত বড়, সেটাই প্রমাণ করতে হবে। আমি আমার ক্যারিয়ার জীবনে কখনো অন্যায় করিনি, আজও করব না। বড়জোর চাকরি হারাবো তাও মনে শান্তি পাব। আমার যথাসাধ্য চেষ্টা আমাকে করতেই হবে। নূর শুয়ে কাঁদছে, হঠাৎ ফোনের শব্দে কান্না থামিয়ে দেখে আদির ফোন। আদি এই সময় ফোন করে না। তাহলে কি কোনো ভেবেই তাড়াতাড়ি ফোনটা ধরল। নূর ফোন ধরে। নূর, হ্যালো। আদি, ঘুমাওনি এখনো? কি হয়েছে? নূর, কই কিছুই তো হয়নি। নূর চোখ মুছে অনেক কষ্টে কণ্ঠ ঠিক করে বলল। আদি, তাহলে কণ্ঠ এমন লাগছে কেন? নূর, এমনি, শুয়ে আছি তো তাই। আপনি এই সময় ফোন করলেন যে? কিছু কি হয়েছে? আদি, না, এমনি তোমার কথা শুনতে মন চাইছিল তাই। নূর, ও। নূর মনে মনে ভাবছে, এমনিতেই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি, এসব বলে আর কষ্ট দিতে চাই না। আদি, কোথায় হারিয়ে গেলে? ঘুমিয়ে পড়েছ? নূর, হুমম। না বলেন। শুনছি। আদি, অনেক রাত হয়েছে, ঘুমাও, কালকে কথা হবে। আদি ফোনটা রেখে দিল। শুয়ে শুয়ে আদি ভাবছে, আদি, নিশান হয়তো বাসায় কিছুই বলেনি, নয়তো নূর তো বলতো। মেয়েটা ওর পরিবারকে অনেক ভালোবাসে, আমি চাই না আমার জন্য ওর পরিবারের সাথে কোনো ঝামেলা হোক। সবকিছু আগের মতোই স্বাভাবিক রাখতে হবে। ভাবতে ভাবতে আদি ঘুমিয়ে পড়ল। এদিকে নূর ভাবছ, নূর, ভাই কি ওনাকে কিছু বলেছে? বললে তো নিশ্চয় বলতো। আমি ওনাকে আর কষ্ট দিব না, সব কষ্ট আমি সইব। নূর এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। নূরের বাবা আদির বাবার কেসের সব ফাইল সব সাক্ষী ভালোভাবে দেখছেন, তারপরেও কোনো কিছুই করতে পারছেন না। সাক্ষীরা ভয়ে সাক্ষ্য দিচ্ছে না, কারণ অপরাধীরা অনেক ক্ষমতাবান। কিন্তু উনি হেরে যাওয়ার পাত্র নন। সর্বাত্মক চেষ্টা করছেন। নূর ভার্সিটির পেছনের দিকের ওই জায়গাটায় বসে আছে। আদি এসে ওর পাশে বসল। দুজন দুজনকে দেখে একটা মলিন হাসি দিল। আদি, কি হয়েছে, মন খারাপ? নূর, না তো। এমন কেন মনে হচ্ছে? আদি, আমি আমার সেই আগের অ্যাংরি বার্ডটাকে মিস করছি। সেই রাগী কথায় কথায় চর মারা ছোট ছোট বাচ্চামি। তুমি কেমন যেন সিরিয়াস হয়ে গেছ। নূর, তাই বুঝি? আমার চর খেতে এত ভালো লাগে? আদি, প্রথমে ভালো লাগত না, তবে এখন ভালো লাগে। আচ্ছা, শুননা দাও না একটা চর, বলে আদি গালটা এগিয়ে দিল। নূর, ধ্যাতো, আপনিও না। নূর আদির গালটা আলতো করে ধরে সরিয়ে দিল। আদি, সত্যি বলছি। নূর বলছে আপনারে। নূর লজ্জা পেয়ে গেল। আদি, এই তো আমার লজ্জাবতী ফিরে এসেছে। এখন শুধু অ্যাংরি বার্ডের অপেক্ষা। নূর, আমি আপনাকে কত মেরেছি। আমি খুব সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আদি, কি বলছো এসব?
ক্ষমা আসলো কোথা থেকে? ওগুলো তো তোমার ভালোবাসার চিহ্ন। আচ্ছা, একটা কথা বললে রাখবে? নূর, কি কথা? চমকে গিয়ে বলল, আদি, পরের বার যদি চর মারো তবে অন্য গালটাতে দিও। আমি চাই তোমার চিহ্ন সব জায়গায় থাকুক। নূর, আপনি না। আদি, কি? নূর, জানি না। আদি, আচ্ছা, এই আপনিটা কতদিন চলবে? এবার কি তুমিতে আনা যায় না? নূর, যায়। তবে একটু সময় লাগবে। আদি, ভালোবাসি শুনতে বছর লেগেছে, তুমি শুনতে না জানি কয় বছর লাগবে। তবে আমাদের নাতি নাতনি হওয়ার আগে বললেই হবে। নূর, ঈশস। নূর লজ্জায় উঠে দৌড়ে চলে এলো। আদি, মেয়েটা কাছে থাকলে সময় কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। মনে হয় এভাবেই ওর পাশে সারাটা জীবন থাকি। কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে? মনে মনে ভাবছে আদি। নূরের বাবা আজকাল রাত করে বাগি ফিরছেন। বাসায় এসেও বিভিন্ন ফাইল নিয়ে ব্যস্ত থাকেন। উনি বিছানায় বসে কাজ করছিলেন। নূরের মা রুমে ঢুকে শুয়ে পড়লেন। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করছে। নূরের বাবা লক্ষ্য করে। কি হয়েছে? এমন অস্থিরতা করছো কেন? কিছুই না। আমার কাছে যে তোমার কোনো অনুভূতিই লুকায় না তা কি ভুলে গেছ? সারাদিন তো কাজ নিয়েই থাকো, দেশের সব খবর তো রাখো। নিজের ঘোরের খবর কি রাখো? শোয়া থেকে বসে। আমার জানামতে আমার ঘোরে এমন কিছুই হয়নি যা আমি জানি না। তোমার মেয়ে কাউকে পছন্দ করে। মেয়ে বড় হয়েছে, ও তো কাউকে পছন্দ করতেই পারে। তোমাকেও তো আমি পছন্দ করে বিয়ে করেছি। আমাদেরটা ভিন্ন ছিল। তুমিও আমাকে বিয়ে করার জন্য পছন্দ করেছিলে। আর তোমার মেয়ে প্রেম করে। আমাদের সময় পছন্দ বলতে বিয়ের পাত্র পাত্রীকেই বুঝাতেও। কিন্তু এখনকার যুগে পছন্দ বলতে প্রেমকেই বুঝায়। নিশান বলল তোমার মেয়ে একটা গুন্ডা ছেলেকে ভালোবাসবে। পুলিশের মেয়ে, বোন হয়ে গুন্ডার সাথে প্রেম? আমার মেয়ে এমন করতেই পারে না। তুমি এত চিন্তা করো না, আমি দেখছি। সকালে নূরের বাবা বারান্দায় বসে পত্রিকা পড়ছিল। নিশান জগিং শেষে এসে বাবার কাছে এসে বসল। বাবা, নিশান, তুমি নূরকে কিছু বলেছ? নিশান, কিন্তু বাবা তুমি। বাবা, আমি কিভাবে জানি তা পরে ভেব। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। নিশান, বাবা, ওই গুন্ডা আদিকে ভালোবাসে। বাবা, ও কি আসলেই গুন্ডা? নাকি তোমার জমানো রাগ ঘৃণা থেকে এসব বলছো? নিশান, বাবা, নূর আমার একমাত্র ছোট বোন। আমি কি ওর খারাপ চাই? বাবা, তা তো আমি বলিনি। নিশান, বাবা, তুমি তো দেখেছ ও কেমন ছেলে। তার উপর ওর মা দেখেছ তো কিভাবে আমাদের অপমান করেছে। আমাদের নীতি আদর্শ, আমাদের আইনকে কিভাবে অপমান করেছে। বাবা, ওনার এমন ব্যবহার করার পেছনে যথেষ্ট কারণ আছে। সেটা তোমাকে আমি পরে বলবো। তুমি এসব নিয়ে আপাতত কোনো ঝামেলা করো না। নিশান কিছু না বলে উঠে চলে গেল। নূর শুয়ে আছে। হঠাৎ দরজায় নক করলে তাকিয়েই দেখে বাবা। নূর, বাবা, এসো। বাবা, এখনো ঘুমাওনি কেন মা? ঘরে ঢুকে বিছানায় বসে। নূর, এমনি বাবা। ঘুম আসছিলে না? উঠে বসে। বাবা, আমার মা তো দেখি অনেক বড় হয়ে গেছে। একটা পিঁপড়া কামড়ালেও আমি বাসায় না থাকলে ফোন করে হলেও বলতো। আর এত কিছু হয়ে গেল অথচ আমি জানলাম না। ভাই বকেছে তাই না? নূর, বাবা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বাবা,
বোকা মেয়ে, কাঁদছ কেন? কাঁদে না। নূরের চোখ মুছে দিয়ে। নূর, বাবা উনি গুন্ডা না। বাবা, আমি জানি। তবে নিশান যেমন তেমন, আদির মা তোমাকে মেনে নিবে না। নূর অবাক হয়ে তাকালো। বাবা সব বলল নূরকে। বাবা, চিন্তা করো না। আমি চেষ্টা করব ওনার ভুল ভাঙানোর। বাকিটা আল্লাহর হাতে। নিশান দরজার সামনে দাঁড়িয়ে সব শুনল। নূরের বাবা সকালে সবাইকে বলে বেরিয়ে গেলেন যে অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছেন। নিশান মনে মনে খুশি হল। বাবা না থাকলে কোনো সমস্যাই হবে না ওই গুন্ডাটাকে শায়েস্তা করতে। বাবা ফিরে আসার আগেই সব করতে হবে, মনে মনে ভাবছে নিশান। নূর ভার্সিটিতে গিয়ে আদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। এভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু আদির সাথে একবারও দেখা হয়নি। নূরের ফোনও নিশান নিয়ে গেছে। নূরের মনটা আর মানছে না। কখন দেখবে আদিকে? পরের দিন নূর ভার্সিটিতে গেলে সারিকার সাথে দেখা। সারিকা, কেমন আছো নূর? নূর, এই তো। সারিকা, এই নাও। তোমার বইটা আমার কাছে ছিল। একটা বই এগিয়ে দিয়ে। নূর, এটা তো আমার কথা শেষ হওয়ার আগেই সারিকা নূরের হাতে জোর করে বইটা দিয়ে জড়িয়ে ধরে। সারিকা, বইতে একটা জিনিস আছে। এখানে খুলো না। বাসায় গিয়ে সাবধানে খুলো। নূর কিছুই বুঝতে পারছে না। সারিকা চলে গেল। নূর ক্লাস শেষে বাসায় এসে দরজা বন্ধ করে বইটা খুলল। একটু ওলট পালট করার পর একটা কাগজ দেখল। কাগজটা খুলে দেখে আদির চিঠি। নূর পড়তে শুরু করল। অ্যাংরি বার্ড, হয়তো ভাবছ তোমার গুন্ডাটা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। চিন্তা করো না, আমি আছি। শুধু তোমার কাছে যেতে পারছি না। তবে এটা বেশিদিন থাকবে না। মনে রেখ, আমি যতদূরেই থাকি না কেন আমার ভালোবাসা সারাক্ষণ তোমায় ঘিরে আছে। আর হ্যাঁ, একদম কাঁদবে না। আই লাভ ইউ অ্যাংরি বার্ড। নূর চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগল। সারাদিন নূর বাইরে বের হয়নি। রাতে মিতি অনেক ডাকার পর বেরিয়ে এল। চোখ মুখ ফুলে আছে। টেবিলে বসে খাবার নাড়াচাড়া করছে, নূর খাচ্ছে না। নূরের মার চোখ পড়তেই, মা, কিরে খাচ্ছিস না কেন? নূর, মা, কথা কানে যাচ্ছে না? চোখ মুখের এই অবস্থা কেন? বুঝেছি, ওই গুন্ডা ছেলেটার জন্য। তোর লজ্জা করে না পুলিশের মেয়ে হয়ে একটা গুন্ডাকে ভালোবাসিস? বাবা ভাইয়ের ভালোবাসার এই মূল্য দিলই। নির্লজ্জ মেয়ে। নূরের রাগে চোখ লাল হয়ে গেছে, কিছুই বলছে না। হঠাৎ সালাদের প্লেটে চোখ পড়তেই প্লেটটা সামনে এনে প্লেটে রাখা কাঁচামরিচ খেতে লাগল। মিতি দেখে বাধা দিতে নিলে, মিতি, কি করছিস? ছাড়, আমি চিনি নিয়ে আসি। রান্নাঘরে যেতে নিলে, মা, দাঁড়া মিতি, ও ইচ্ছায় খাচ্ছে, খেতে দে। এসব করে কোনো লাভ হবে না। নূর প্লেটে রাখা 10-12টা কাঁচামরিচ খেয়ে উঠে চলে গেল। মিতি, মা যে মেয়ে সামান্য ঝাল খেতে পারে না, সে এতগুলা মরিচ খেল। আপনি কিছুই বললেন না? মা, তোদের আদরেই ওর এত অধপতন হয়েছে, বলে উঠে চলে গেলেন। নূর রুমে এসে ঝালে যেন পাগল হয়ে যাচ্ছে, ছটফট করছে। মিতি মিষ্টি নিয়ে এসে অনেক ডাকল। নূর দরজা খুলেনি। মিতি চলে গেল। নূর বিছানায় উপর হয়ে শুয়ে আছে। হঠাৎ পিঠে কারো স্পর্শে নূর বলে উঠল,
নূর, তোকে কতবার বলবো খাবো না। যা এখান থেকে। এত কষ্ট করে আসলাম, চলে যেতে বলছো? ঠিক আছে, চলেই যাই। নূর চমকে উঠে ফিরে দেখে আদি। উঠে যেতে নিলে নূর আদির হাত ধরে টান দিতে আদি বিছানায় বসে পড়ে। আদি, কেন কর এমন? তুমি জানো না তোমার কষ্ট দেখলে আমারও কতটা কষ্ট হয়? নূর, আর আপনি জানেন না আপনাকে না দেখলে আমার কত কষ্ট হয়। কেন আমার কাছ থেকে নিজেকে দূরে রাখেন? আদি, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, যেটার জন্য এসেছি সেটা তো করি। হা কর। আদি চামচে করে আইসক্রিম নূরের মুখের সামনে ধরল। আদি, কি হলো, হা করো। নূর মাথা নেড়ে না করল। আদি, প্লিজ। আমি তো আমার অ্যাংরি বার্ডের এই রূপ কখনো দেখিনি, আর দেখতেও চাই না। প্লিজ খাও। নূর খেলো। নূরের চোখ থেকে অঝরে পানি পড়ছে। আদি নূরকে টান দিয়ে বুকে জড়িয়ে নিল। আদি, তোমাকে না বলছি কাঁদবে না, তোমার চোখের পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। যত যাই হোক তুমি একদম কাঁদবে না। নূর, কেন এমন হচ্ছে? আদি, সব ঠিক হয়ে যাবে। মনে এটা আমাদের ভালোবাসার পরীক্ষা। নূরের চোখ মুছে দিয়ে। শোন, ভাবি আসবে খাবার নিয়ে, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে এখান থেকে একটা ট্যাবলেট খাবে। আর সকালে একটা খাবে, একটা প্যাকেট দিয়ে। আদি চলে যেতে নিলে নূর আদির হাত ধরে ফেলে। আদি নূরের কপালে একটা চুমু দিয়ে রুমের দরজাটা খুলে দিয়ে বারান্দার দরজা দিয়ে চলে গেল। মিতি খাবার হাতে রুমে ঢুকল। আদি বাসায় গিয়ে ভিতরে ঢুকতেই, মা, দাঁড়া। চলবে।